আজকে যারা অনলাইনে আমাদের আজকের এই সেশনটা দেখছেন সেই সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। যে আপনাদের ইন্টারেস্টের জন্য ইন্টারেস্টের জন্য আসলে আজকে জেনেসিস এর ক্লাসটা নেয়া। তো আজকে আমরা যে কথাগুলো যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ পাবলিক হেলথ, অর্থাৎ জনস্বাস্থ্যের যে কনসার্ন গুলা সেটা নিয়ে আসলে কিছু কথাবার্তা বলা আছে। আপনারা জানেন এই মুহূর্তে কোভিড মহামারী হচ্ছে, এর আগে অসংখ্য মহামারী হয়েছে এবং সামনে অনেকগুলো মহামারী আসবে, এটাই বাস্তবতা। কিন্তু কমিউনিটি মেডিসিন পাবলিক হেলথের যে অ্যাপ্রোচ গুলা, যে কাজগুলা, যে এই জিনিসগুলো আসলে সকলের জানা দরকার। এবং এটার গুরুত্ব কিন্তু একটা সময় মানুষ কিন্তু বুঝতো না, কিন্তু এখন কিন্তু পাবলিক হেলথের যে ইম্পর্টেন্সটা জনস্বাস্থ্যের, আজকে কোভিড মহামারী বলেন বা পুরো ম্যানেজমেন্টে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করছে পাবলিক হেলথ স্পেশালিস্ট। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যাপারগুলোকে আসলে জানতে হবে আমরা কিভাবে অ্যাপ্রোচ গুলো করব। কারণ একটা সময় ছিল বা বেসিক্যালি অনেকে মনে করে যে পাবলিক হেলথ মানে হচ্ছে আসলে মুখস্থ বিদ্যার জিনিসগুলা, এগুলো আসলে কোনো কাজেই লাগে না, কিন্তু কোভিড এসে আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা গুরুত্বটা কি। সো আমি চাই বা বেসিক্যালি আসলে কি আমাদের অ্যাপ্রোচটা এরকম যে আসলে থিওরি বেসিস, কিন্তু আসলে কি পাবলিক হেলথ মূলত হচ্ছে আপনার ফিল্ড ওরিয়েন্টেড, অর্থাৎ ফিল্ড অ্যাপ্রোচে কিন্তু টোটাল ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। আর এখনকার যে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা সবাই কিন্তু ফিল্ড অ্যাপ্রোচ গুলাতেই শেখানোর জন্য আমাদের জুনিয়রদেরকে আমরা শিখাতে চাই, ইভেন আমাদের স্টুডেন্টদেরকে বলে আপনারা এটা শিখেন, কারণ এখন এটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর এমন না যে কোভিড-19 এই পৃথিবীতে লাস্ট আপনার একটা মহামারী হয়েছে, আরেকটা আউটব্রেক হয় প্রতি 100 বছর পর পর একটা আউটব্রেক হয়, এটা হচ্ছে স্বাভাবিক, এটা ফেনোমেনা হবেই। ঠিক আছে? তো এই জিনিসগুলাকে নিয়েই আজকে আসলে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি দ্য কনসেপ্ট অফ পাবলিক হেলথ। এই জিনিসগুলো আমার মনে হয় আজকের প্রোগ্রামের পরে, সেশনের পরে মূলত হচ্ছে আপনাদের যে কনফিউশন গুলো আছে ওগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা শুরু করছি। আমি একটা ছবি দিয়ে আমি আসলে শুরু করতে চাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা, এটা কি একটা, আমরা একটা দেখতে পাচ্ছি, একটা স্কেলেটন দেখতে পাচ্ছি। ঠিক আছে, সে কি করতেছে, সে কিন্তু একটা এটাকে নলকূপের মধ্যে দিচ্ছে, নলকূপটাকে সে পুশ করছে, এদিক থেকে পানি বেরোচ্ছে। এই পানি দিয়ে পানিটা কি হচ্ছে, বাকি যে বাচ্চা আছে, কিছু এডাল্ট পিপল আছে, তারা এগুলো খেয়ে খেয়ে আক্রান্ত হচ্ছে। এই সিনারি দিয়ে আমি বোঝাতে চাচ্ছি তা এই যে আউটব্রেক গুলা, এই আউটব্রেক গুলো কিভাবে ছড়াচ্ছে, আমি অ্যাট এ গ্ল্যান্সে একটা ছবি দিয়ে আমি সব বোঝাতে চাচ্ছি। দ্যাট ইজ দ্য থিংস। আমার মনে হয় এটা আপনাদের এই জিনিসগুলো আপনাদের জানা লাগবে, আপনাদের কনসেপশন গুলো ক্লিয়ার করার জন্য, কিভাবে স্পিড হচ্ছে, কিভাবে এটা কেন এত ইম্পর্টেন্ট, এই কথাগুলো নিয়েই আসলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। ওকে, দেন আমরা একটু যাই, সামনে যাই স্লাইডটা। ওকে, এখানে আমি একটা চিত্র দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ আছে, বসে আছে, তারা গল্প করছে। এখানের মধ্যে দেখতে একজন আরেকজনকে আসলে একে অপরের কাছে হাত ধরে ধরে ওনারা কিন্তু এখানে সাস্টেইন করছে, গোল করে একে অপরকে আছে। এখানে মূলত এখানে বোঝাতে যাচ্ছি যে এখানে কিন্তু পাবলিক হেলথ বলতে কোনো নির্দিষ্ট মানুষ নয়, পাবলিক হেলথ সমষ্টিগত সকল কিছুকেই মূলত যখন এটা অরিয়েন্টেড হয় সেটাকে বলা হয় পাবলিক হেলথ। এখানে একটা ছবি দিয়ে দেখেন, একটা একটা ছবি আছে, কতগুলো মানুষ পৃথিবীটাকে আর্থ করে আছে, মানে ঘিরে আছে, এটা কিন্তু পাবলিক হেলথ। এটা একটা ছবিতে আমি দেখাতে চাচ্ছি যে এটার, দেখেন এখানে কিন্তু সিঙ্গেল পার্সন না, সবাই মিলে কাজ করছি। এই যে দেখেন এখানে মতো করে একটা একটা একজন আরেকজনের হাত ধরে আছে, একটা ছোট বাচ্চা, হয়তো বা তার এটা আম্মু, এটা হচ্ছে তার আব্বু, এটা নিয়ে তারা পুরো একজন আরেকজনকে কভারেজ করে আছে। দিস ইজ দ্য থিংস অফ দ্য পাবলিক হেলথ। এখানে কোনো সিঙ্গেল না, যখন আমি সমষ্টিগত সমাজের সবকিছু নিয়ে আলোচনা করব, সেটাই হচ্ছে পাবলিক হেলথ। পাবলিক হেলথের অসংখ্য ডেফিনেশন আছে। ঠিক আছে, সাধারণত আমরা আন্ডার গ্রাজুয়েটে বা আমরা সাধারণত আমাদের যে পার্কে যে ডেফিনেশনটা দেওয়া আছে ওইটা আমরা সাধারণত ওই ডেফিনেশনটা আমরা ফলো করি, কিন্তু এটা ছাড়াও অসংখ্য ডেফিনেশন আছে। এই ডেফিনেশন গুলো আপনাদেরকে আমি আজকে একটু একটু করে দেখাবো। যদি আমি একদম কোয়েনসাইড করে যদি বলতে চাই যে পাবলিক হেলথের ডেফিনেশন, সেটা একটু বলতে পারি দ্য সাম অফ অল দ্য অফিসিয়াল আর গভর্নমেন্টাল এফোর্ট টু প্রমোট, প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দ্য পিপলস হেলথ। অর্থাৎ আমার যদি অফিসিয়ালি বা সরকারের মাধ্যমে যখন আমি আমার যে সমষ্টিগত যে জনসাধারণ আছে তাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি, আমি যদি এটাকে রিজার্ভ করতে পারি, তাকে যদি আমি সুস্থ রাখতে পারি, সমষ্টিগত সেই চেষ্টাটার নামই হচ্ছে পাবলিক হেলথ, যেটার বাংলা বললে আমরা বলি জনস্বাস্থ্য আমরা বলে থাকি। আচ্ছা, এখানে অসংখ্য ডেফিনেশন আছে, আমি অনেকগুলো ডেফিনেশন আজকে আপনাদের দেখাবো। সাধারণত আসলে আমাদের লেকচার ক্লাসগুলোতে আমরা সাধারণত সময়ের অভাবে এতগুলা জিনিস আমরা দেখানোর সুযোগটা পাই না। ঠিক আছে, এখানে অনেকগুলো ডেফিনেশন দেখাবো। যেমন প্রথম ডেফিনেশনটা হচ্ছে অক্সফোর্ড টেক্সট বুক অফ পাবলিক হেলথ। এখানে বলেছে দ্য প্রসেস অফ মোবিলাইজিং অ্যান্ড এনগেজিং লোকাল, স্টেট, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিসোর্সেস টু এশিওর দ্য কন্ডিশন ইন হুইচ পিপল ক্যান হেলদি। এখানে আমি একটা কথা বলতে চাই, আমাদের কমেডে আসলে স্টুডেন্টরা সবসময় ভয় পায় ডেফিনেশন নিয়ে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ডেফিনেশনের গুরুত্ব কি স্যার?
এটা যখন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যখন আপনার বাবা মার সাথে আপনার সাথে মনে করেন অপরিচিত একজন মানুষের সাথে আপনার দেখা হয়, ঠিক আছে, আপনারা যদি ডাইরেক্ট বলে যে তোমার বাবা কি করে, ঠিক আছে, তোমার নামও জিজ্ঞেস করলো, বাবার নামও জিজ্ঞেস করলো, তোমার বাবা কি করে, আজকে তুমি অ্যান্সার দিবা, কালকে তুমি অ্যান্সার দিবে, এরপর থেকে আর এটা কি ধরনের অফার খুশি। তেমনি তুমি যদি মাথা যদি না জানো, তাহলে আলটিমেটলি বাকি শরীরের অংশগুলো তুমি কিভাবে জানবা? তোমাকে তো মাথা থেকে শুরু করতে হবে। আমরা তো একটা পৌরাণিক কাহিনী বলি, সেটা হচ্ছে পণ্ডিত কালিদাস। কালিদাসের নাম শুনে না এরকম খুব কমই আছে। এখানে বলা আছে পণ্ডিত কালিদাস কি করেছিল, সে একটা বলা হচ্ছে যে পৌরাণিক কাহিনী অনুযায়ী উনি একটা অমার্জনীয় একটা অপরাধ করেছিল। সে হচ্ছে আমাদের হিন্দু ধর্মীয় যে মা কালী, উনার আসলে রূপের যে প্রকাশটা করার জন্য উনি একটা কাব্যগ্রন্থ তৈরি করেছিলেন, কিন্তু উনি একটা কাজ করেছিলেন, মায়ের পা থেকে শুরু না করে উনি মাথা থেকে শুরু করেছেন। এতে উনি এতটা দেবী রুষ্ট হয়ে তার উপরে কিন্তু আলটিমেটলি অনেক বলতে গেলে একটা অভিশাপ নামে, এরকম কিছু পৌরাণিক কাহিনী আছে। তেমনি আমার আজকে কথাগুলোর অর্থ হচ্ছে, আপনি যদি যে জিনিস না জানেন, জিনিসটা কি এটা না জানেন, আপনার বাকিগুলো জেনে কি হবে? আপনার নাম জানে না, একজন অপরিচিত মানুষ আপনার বাবার নাম জানে না, যদি জিজ্ঞেস করে আপনার বাবা কি করে, জিনিসটা কেমন অফোর্ড না? তো এই জিনিসটার জন্য যাতে অফোর্ড সিচুয়েশনটা যদি না হয়, সেটার জন্য আগে প্রথমত আমরা জিনিসটাকে সেটা আমরা জানতে চাই, ঠিক আছে? তো ডেফিনেশন মুখস্থ করার কোনো কিছু নাই, ডেফিনেশনটা জাস্ট হচ্ছে আপনি বুঝবেন, ঠিক আছে? ডেফিনেশন গুলো কি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আর এখানে যারা হচ্ছে যে ডেফিনেশন গুলো যেখানে দিয়েছে ওনাদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ, এতে সে তার নিজের ল্যাঙ্গুয়েজে দিয়েছে। আপনি যেটা করবেন, ডেফিনেশন মনে রাখার সবচেয়ে ইজি সিস্টেম হচ্ছে প্রথমে আপনি এই জিনিসটা বাংলা অনুবাদ করবেন, বাংলা অনুবাদ করার পরে জাস্ট এটাকে কনভার্ট করবেন। যখন আপনি এটা কনভার্ট করবেন, তখন যেটা দেখবেন, দেখা যাবে যে আপনার অলরেডি আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? তখন দেখা যাবে একটা দুইটা ওয়ার্ডের ডেফিসিট হতে পারে, এর বেশি হবে না, কিন্তু আপনি যদি মুখস্থ করেন জিনিসগুলো একটা মনে থাকবে না। সো আজকের আমার একটা কি পয়েন্ট আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি, সব সময় চেষ্টা করবেন জিনিসটা বোঝার জন্য, আন্তস্থ করার জন্য, মুখস্থ না, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে আমরা অক্সফোর্ড টেক্সট বুকের একটা ডেফিনিশন আমি দেখিয়েছি। এটা মানে হচ্ছে হচ্ছে এই যে পদ্ধতির মাধ্যমে এটা মোবিলাইজেশন আছে, মুভমেন্ট করতেছে, এবং প্রত্যেককে লোকাল, ন্যাশনাল, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে যে রিসোর্স আছে সকলকে একত্রীভূত করব, যেটা কারণ হচ্ছে যাতে আমার সমাজের মানুষ বা দেশের মানুষ যাতে সুস্থ থাকে। এটা হচ্ছে ডেফিনেশন, হচ্ছে দ্য অক্সফোর্ড টেক্সট বুক অফ পাবলিক হেলথের ডেফিনেশন। এবার আসেন যে আমেরিকান হেরিটেজ অফ ডিকশনারি অফ পাবলিক হেলথ, তাদের অনুযায়ী ডেফিনেশনটা এভাবে বলেছে, দ্য সায়েন্স এন্ড প্র্যাকটিস অফ প্রোটেক্টিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য হেলথ অফ দ্য কমিউনিটি as by preventive medicine, health education, control of communicable disease, application of sanitary measures, and monitoring the environmental health। তার মানে হচ্ছে এটা একটা সায়েন্স, যে একটা একটা বিজ্ঞান, যার কাজই হচ্ছে, যে পদ্ধতির কাজই হচ্ছে আমরা আমাদের স্বাস্থ্য কমিউনিটিটাকে, আমাদের সমাজ ব্যবস্থাটাকে আমি সুস্থ করবো, কিভাবে করবো? একটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন, প্রতিরোধের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে আমার হচ্ছে কি হেলথ এডুকেশন, আমি হচ্ছে কিভাবে সুস্থ থাকে সেটা শিক্ষা দিয়ে আমি কন্ট্রোল করব যতগুলা ছোঁয়াচে রোগ আছে, কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার করতে হবে সেটা হচ্ছে তোমার যে স্যানিটারি মেজার, আমার যদি স্যানিটেশন যদি তোমার ঠিক মতো না হয়, তাহলে কিন্তু তুমি করতে পারছো না। নাম্বার 4 হচ্ছে মনিটরিং দ্য এনভায়রনমেন্ট, যে সকল জিনিস আমার পরিবেশের জন্য হুমকিদায়ক সেগুলাকে যদি আমি টোটাল কন্ট্রোল করতে চাই, সেটাই হচ্ছে ডেফিনিশন অফ দা, সেই জ্ঞানটাই হচ্ছে পাবলিক হেলথ। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? যদি শ্রোতা বন্ধুদের কারো কোনো সমস্যা হয়, উইথাউট হেজিটেশন আমাকে নক করেন, আমি আবার বুঝাবো, 14 বার বুঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সেশন গুলাতে সবার বুঝে যেতে হবে, ঠিক আছে? আমাকে প্রশ্ন করলে আমি বরঞ্চ খুব খুশি হই, আমি চাই আপনারা কোশ্চেন করেন। ওকে, এরপর আমি আরেকটা ডেফিনিশন দেখাই। এটা হচ্ছে, এটা ইনস্টিটিউশন অফ দ্য মেডিকেল রিপোর্ট দ্য ফিউচার পাবলিক হেলথ, ওয়াশিংটন ডিসি ন্যাশনাল একাডেমিক প্রেস, এটা 1988 ডেফিনিশনটা দিয়েছে। তারা বলেছেন পাবলিক হেলথ is what we as a society do collectively to assure the condition in which people can healthy। তার মানে হচ্ছে এটা হচ্ছে সেই নিশ্চয়তা যাতে আমার যে মানুষগুলো আছে তারা যাতে সুস্থ থাকতে পারে, এটাই হচ্ছে একটা ব্যাপার। এরপরে আরেকটা কথা বলেছে, পাবলিক হেলথ ইজ দ্য সায়েন্স এন্ড আর্ট অফ সেভিং দ্য lives of millions at a once by single decision or intervention। তার মানে হচ্ছে কি, সেই জ্ঞান, সেই বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে আমার কোটি কোটি মানুষ যাতে একটা ডিসিশনের মাধ্যমে পুরাই বা একটা ইন্টারভেনশনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ একদম সুস্থ থাকছে, এটাই হচ্ছে মূলত পাবলিক হেলথ। আপনারা যেটা পার্টে যে ডেফিনেশন পড়ে, আমাদের স্টুডেন্টরা যে ডেফিনেশনটা পড়ে, মূলত কিন্তু এই ডেফিনেশনটা পড়ে। তারা হচ্ছে মূলত উইসলোর যে 1920-তে যে ডেফিনেশনটা আছে, সেই ডেফিনেশনটা সাধারণত আমাদের স্টুডেন্টরা পড়ে থাকে, এবং এই ডেফিনেশন কিন্তু পার্ক বলেন বা সবচেয়ে টেক্সট বুকে ম্যাক্সিমাম কিন্তু এটাই ফলো করে, ঠিক আছে? কিন্তু ডেফিনেশনটার জিনিসটা অনেক বড় দেখে অনেকে এটা ভয় পায়,
ঠিক আছে? আমি আবারও একটা কথা বলছি, জাস্ট when you are reading in definition, just go for your own language. ঠিক আছে? তুমি এটা বাংলা করো, বাংলা করে এটাকে অনুবাদ করো, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে? সবসময় মনে রাখবা যে ইউ ক্যান ডু ইট, কোনো হেজিটেশন নাই। ঠিক আছে? আমি এখন আপনাদের সাথে আমি পড়ছি, জিনিসটা আপনারা দেখেন কতটা ইজি একটা ডেফিনেশন এগুলো। ডেফিনেশনটা কি? The science and art of preventive disease, a prolongation of life and promoting health and efficiency through organized community effort for the sanitation of the environment, the control of communicable infection, the education of individuals in personal hygiene, the organization of medical and nursing service for early diagnosis and preventive treatment of disease, and the development of the social machinery to ensure for every individual a standard of living adequate for maintenance of health. So organizing these benefits as to enable every citizen to realize his birthright of healthy and longevity. এখন এই ডেফিনেশনটা পড়ার পরে আপনাদের মতো অনেকে আছে, আপনারা সুন্দর মতো করে অজ্ঞান হয়ে যাবেন। ঠিক আছে? ফেইন্ট হয়ে গেছে, আর কি ডেফিনেশন স্যার বলছে। ঠিক আছে? ডেফিনেশন দেখে ফেইন্ট, কিন্তু জিনিসটা কিন্তু খুব ইজি, একদম শর্ট একটা ডেফিনেশন। আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারতেছেন না, কারণ এটা মূল অংশ কিন্তু প্রথম দুইটা লাইনই। দেখেন, একটা এখানে যদি আমি এটা বাংলা করি, আমি যদি বঙ্গানুবাদ করি, তাহলে জিনিসটা কি হয় আপনারা দেখেন। এক নাম্বার হচ্ছে, এটা হচ্ছে সে সায়েন্স, সে বিজ্ঞান বা আর্ট, যেটার কাজই হচ্ছে প্রিভেনশন, মানে রোগটাকে প্রতিরোধ করা, আপনি যাতে ভালো থাকেন, আপনার যাতে হেলথটা যাতে প্রমোটেড হয়, এবং হচ্ছে যে আমার এটা কিভাবে হচ্ছে, আমার পুরা কমিউনিটির চেষ্টার মাধ্যমে হচ্ছে। ঠিক আছে? মূল ডেফিনেশন কিন্তু এতটুকু পর্যন্ত। কোন স্টুডেন্ট যদি আমার কাছে এসে বলে যে the science and art of the preventive disease prolongation of life promoting health and efficiency through the organized community effort, এতটুকু যদি কেউ যদি ডেফিনেশনটা বলে, আমি কিন্তু এটা মেনে নিব। ঠিক আছে? আমার কাছে 100% আমি মেনে নিব, কারণ কি, মেন ডেফিনেশনের অংশ কিন্তু এতটুকু পর্যন্ত। এরপরে কি জন্য, এটা এখানে মূলত এক্সপ্লেন করে দেয়া। ঠিক আছে? তার মানে বলতেছে কিভাবে, এক মাত্র হচ্ছে আমার পরিবেশের স্যানিটেশনটা আমার ঠিক করতে হবে। তারপর হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, মানে কি, যেগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ, এটাকে কন্ট্রোল করতে হবে। এরপর হচ্ছে প্রত্যেকের আমার হচ্ছে এই যে হাইজিনটা সম্পর্কে আমি তাকে শিক্ষা দেবো, যে বাবা এভাবে করলে আমি ভালো থাকবো, এভাবে করলে আমি খারাপ থাকবো। এরপর কি, আমার মেডিকেল এবং নার্সিং সার্ভিস থাকবে, যাদের কাজ হচ্ছে তাড়াতাড়ি রোগটা ধরবো, তাড়াতাড়ি রোগটার চিকিৎসা করবো। ঠিক আছে? এরপর হচ্ছে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি আমি এমন ভাবে করব, তারা যেন সুন্দর এবং সুস্থ জীবন করতে, একটা স্ট্যান্ডার্ড লাইফ টেকনিক তারা করতে পারে, যেটার কারণে সে সুস্থ থাকতে পারে। এবং হচ্ছে এই যে বেনিফিট যেটা আছে, যে এই যে লাভটা, এটা কিন্তু প্রত্যেকটা একটা রাষ্ট্রের বা একটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু এই জিনিসটা আর মানে বুঝতে হবে, এবং তার কারণে সে কিন্তু সুন্দরভাবে থাকতে পারবে। তার মানে দেখেন, ডেফিনেশনটা যদি আমি মানে অটোপসি করি, ডেফিনেশন এটার অটোপসি করলে মেইন কোশ্চেন কিন্তু অ্যান্সার কিন্তু যে সায়েন্স এন্ড আর্ট এই এফোর্ট পর্যন্ত। আর এটা হচ্ছে মূলত হচ্ছে কি এক্সপ্লেনেশন, কি জন্য করব। ঠিক আছে? আমার মনে হয় আজ পর্যন্ত আমি যখন যত যত স্টুডেন্টকে আমি ডেফিনেশন গুলো যখন বুঝিয়ে দিয়েছি, সাধারণত স্টুডেন্টদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আপনাদের যদি একদম সিঙ্গেল পার্সনের সমস্যা হয়, আপনি বলেন, আমি আবার বোঝাবো। কিন্তু আজকে চাই এই ডেফিনেশনের ভয়টা থেকে আপনারা আজকের থেকে একদম ডাস্টবিনে ফেলে দিবেন আপনাদের এই ভয়টা, যে আপনার পরে আজকের থেকে পাবলিক ডেফিনেশন নিয়ে কারো কোনো ভয় নেই। যারা আজ আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আপনারা কমেন্ট করেন, আর যারা যারা জুমে জয়েন করছেন, তারা একটু বলেন এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, দেন আমি আগাবো। কিছু চমৎকার গল্প আছে, এই গল্পগুলো করব। এতটুকু আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা, আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা একটু কমেন্ট করেন। যারা মনে করেন আমার সাথে জুমে আছেন, তারা আমাকে বলেন এতটুকু বুঝতে সমস্যা হয়েছে কিনা। আপনারা যারা আছেন একটু বলেন, যারা আছেন, মেহেদী জি আরো কে যেন আছে। জি স্যার, এতটুকু। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম ঠিক আছে, আসসালাম। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সবার বুঝতে পেরেছেন এই ডেফিনেশনে সবার ভীতি আছে। আমি চাচ্ছি ভীতিটা কমানোর জন্য। আর আমাদের যে স্টুডেন্টরা অলরেডি অনলাইনে দেখছে, আমি তাদেরকে বলবো আপনারা কমেন্ট করেন। আপনারা কমেন্ট করেন বুঝতে সমস্যা হয়েছে কিনা। যদি বুঝতে না পারেন আমি আবার পড়াবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। স্যার হ্যাঁ, আরেকবার একটু বললে ভালো হতো। কোনো সমস্যা নেই, আরেকবার আমি বলছি। ঠিক আছে? আমি চাই আপনাদের সমস্যাগুলো আপনারা বলবেন এক উইদাউট হেজিটেশন, কোনো সমস্যা নেই। মূলত হচ্ছে কি, এটা ডেফিনেশনটা করতে চাই আমি এখানে। দেখেন, এটা মূল ডেফিনেশনটা মূলত হচ্ছে এই দা সায়েন্স থেকে শুরু করে এফোর্ট পর্যন্ত হচ্ছে এটা মূল ডেফিনেশন। আর এরপরে ফর যেটা আছে, এটা মূলত হচ্ছে কারণটাকে এক্সপ্লেইন করা হচ্ছে। এই যে দেখবেন অনেক সিনিয়র টিচার আছে যারা কিন্তু এতটুকু পর্যন্ত এফোর্ট পর্যন্ত নিলে কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়, কারণ কি এটা কিন্তু মূল ডেফিনেশনটা। আচ্ছা, আমি একটু আবার এটাকে সামারাইজ করি, তাহলে আপনারা যারা স্টুডেন্টরা একটু আপনারা এটা বুঝে নেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে সায়েন্স, এটা একটা বিজ্ঞান বা একটা একটা আর্ট,
যেটার কাজই হচ্ছে এটা প্রিভেন্টিং, ডিজিজটাকে প্রতিরোধ করা, এবং হচ্ছে আমি যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারি, এবং প্রমোটিং হেলথ, প্রমোশন করে হেলথ প্রমোশন করা। ঠিক আছে, যে হেলথ প্রমোশন করলে আমি আসলে অনেক সুস্থ থাকবো, ভালো থাকবো। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। ঠিক আছে, যে আমার একটা সুস্থ থাকার একটা কথাবার্তা। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা করে কি কাজ করবে, এটার কাজ হচ্ছে যে আমি এফিসিয়েন্সিটা, মানে হচ্ছে আমার যে সমাজের সেই এফিসিয়েন্সি থাকবে, যার কাজ হচ্ছে যে এইটাকে আমি এটা এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমি এটাকে সুরক্ষা দিব। সুরক্ষা কিভাবে দিব? এক নাম্বার হচ্ছে আমার যে পরিবেশটাকে আছে, পরিবেশটাকে আমি সুন্দর মতো পরিষ্কার করতে চাই। এরপর হচ্ছে আমার যতগুলো ছোঁয়াচে রোগ আছে, কমিউনিকেবল ডিজিজ আছে, সেটাকে আমি কন্ট্রোল করতে হবে। এরপর আমি প্রত্যেকটা মানুষকে, সিটিজেনকে আমি অবশ্যই তাকে পার্সোনাল হাইজিন, কিভাবে আমি হাইজিন মেনটেন করব সেটা নিয়ে আমি তাকে শিক্ষা দিব। এরপরে আমাদের যে মেডিকেল এবং নার্সিং সার্ভিস আছে তাদেরকে সাহায্য নিব, যদি কোনো কেউ রোগে আক্রান্ত হয়, তাড়াতাড়ি রোগে আক্রান্ত হওয়া এবং তাড়াতাড়ি এই রোগটা সুস্থ হওয়ার জন্য। ঠিক আছে, এইটা একটা কাজ করব। এরপর হচ্ছে প্রত্যেকটা মানুষকে আমি সেই লেভেলে, সেই মেশিনারিতে সামাজিকভাবে প্রতিস্থাপন করব, যাতে সবাই সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ লাইফ লিড করতে পারে, যাতে সে সুন্দরভাবে থাকতে পারে। এবং এটার যে যে ফলটা, এই ফলটা কিন্তু সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু এই ফলটা পাবে, এবং এটার কারণে সে দীর্ঘস্থায়ী থাকতে পারবে। এইটাই হচ্ছে ডেফিনেশন অফ দ্য পাবলিক। আমি কি বোঝাতে পেরেছি? যিনি বুঝতে সমস্যা হয়েছে তিনি কি বুঝতে পেরেছেন? আপনারা জি কি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন বাবা? না বুঝতে পারলে আবার বলেন, আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, যে সকল কান্ট্রি এই জিনিসগুলোকে সুন্দরভাবে মেনেছে বা মানার চেষ্টা করে, তাদের দেখবেন যে লাইফ যে স্টাইলটা এক একজনের কিন্তু এক এক রকম। ইভেন কারো কিন্তু গড় আয়ু কিন্তু ওঠানামা করে। যেমন বাংলাদেশের এখন এই মুহূর্তে গড় আয়ু কত? 73 বছর। ঠিক আছে, আপনি এখানের মধ্যে অনেক দেশে আছে যাতে 90 পর্যন্ত হচ্ছে গড় আয়ু। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আপনার হচ্ছে গড় আয়ু হচ্ছে 70-এর নিচে। কারণ কি, ইন্ডিয়া যদিও হচ্ছে অনেক একটা বড় একটা রাষ্ট্র হলেও তাদের পাবলিক হেলথ কিন্তু এখনো পর্যন্ত, পাবলিক হেলথের যে ফিল্ডটা এখনো পর্যন্ত প্রচুর ডেফিসিট আছে। তারা কিন্তু বলতে গেলে, যদি আপনি যদি চিন্তা করেন একটা গ্লেন্স, পাবলিক হেলথের দিক দিয়ে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার চেয়ে অনেকখানি এগিয়ে আছে। কারণ ইন্ডিয়াতে যদি আপনি যদি ট্রিটমেন্ট যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু রাষ্ট্র, কিছু কিছু স্টেট, কিছু কিছু স্টেট কিন্তু আপনার যে চিকিৎসার দিক দিয়ে এগিয়ে আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু পিছায় আছে। কারণ কি, এটা এত একটা বড় রাষ্ট্র, তাদের এই পুরাটাকে কিন্তু তারা কোঅর্ডিনেট করতে পারে না। কোঅর্ডিনেট করা না করার কারণেই কিন্তু ওরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে। ইভেন বাংলাদেশের ইপিআই, যেটা যে এক্সপার্টেড প্রোগ্রাম ইমিউনাইজেশন সাকসেস রেট কত জানেন আপনারা? বাংলাদেশের সাকসেস রেট হচ্ছে যেখানে 95 থেকে 98%। এখন ইন্ডিয়া আমাদের দেশের সমান হতে পারে, ওরা 90% এখন ক্রস করতে পারেনি। তো জিনিসগুলো দেখেন, এটা গুরুত্বটা কি, পাবলিক হেলথের গুরুত্বটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, আপনারা যত জিনিসটা বুঝতে পারবেন এই সাবজেক্টটাকে আপনারা ভালোবেসে ফেলবেন। সাবজেক্টটা অনেক মজার একটা সাবজেক্ট। ঠিক আছে, কিন্তু জিনিসটা হচ্ছে আপনারা এটাকে থিওরিটিক্যালি নিবেন না, আপনার প্র্যাকটিক্যালটাকে ওরিয়েন্টেড হলে জিনিসটা আপনাদের জন্য আরো ইজি হবে। ঠিক আছে, তো আমরা আসলে এটা নিয়ে আলোচনা করেছি। এখানে আমি কিছু কিছু দেখাতে চাচ্ছি আজকে, মেডিসিন এবং সার্ভিস এবং হচ্ছে পাবলিক হেলথ সার্ভিসে মূলত এটা কি জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চাই বা কি জিনিসগুলো নিয়ে আলোচনা হয়। মেডিসিন সার্ভিসের মধ্যে যদি আমি আলোচনা করতে চাই, এটা হচ্ছে একটা, বলতে পারি এটা একটা বায়োলজিক্যাল সায়েন্স, যেটার মধ্যে থাকবে আপনার ইন্টারনাল মেডিসিন আছে, সার্জারি আছে, অবস এন্ড গাইনি আছে, পেডিটিস আছে, সাইকিয়াট্রি আছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে রিভেলেশন মেডিসিন আছে, কমিউনিটি প্রিভেনশন বা সোশ্যাল মেডিসিন আছে, এটা আলাদা। তারপরে হচ্ছে এখন এই সার্ভিস গুলো কোথায় দিব? একটা হচ্ছে আমি টারশিয়ারি কেয়ারে দিতে পারি, সেকেন্ডারি কেয়ারে দিতে পারি, প্রাইমারি কেয়ারে দিতে পারি, এবং মেডিকেল যে রিভেলেশন প্রোগ্রাম আছে ওইগুলোতে দিতে পারি। একটা হচ্ছে ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রেও আমি এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে মেডিসিন সার্ভিস গুলো আমি কোথায় দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমি এখন পাবলিক হেলথ সার্ভিসের কথা বলি, পাবলিক হেলথ সার্ভিস আমি কোথায় দিচ্ছি? এখানে আমি বলতে চাই, এখানে কিন্তু আমি দিয়েছি, এখানে হচ্ছে এটা কিন্তু বায়োলজিক্যাল, ফিজিক্যাল এবং সোশ্যাল, তিনটা, এই তিনটা সায়েন্সের একটা একত্রীভূত, যেটার কাজ হচ্ছে আমরা মূলত এই সার্ভিস গুলো নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, কিভাবে কাজ করি? এটা এপিডেমিওলজিক্যালি কাজ করি, বায়োস্ট্যাটিস্টিক্যাল কিছু কাজ করি। এটার কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে পাবলিক হেলথের যে জিনিসগুলো নিয়ে আমরা আমরা কাজ করি, সেটা হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কাজ করি, পাবলিক হেলথ নার্সিং নিয়ে কাজ করছি, পাবলিক হেলথ ডেন্টিস্ট্রি নিয়ে কাজ করি আমরা, পাবলিক হেলথ নিউট্রিশন, হেলথ এডুকেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, রিভেলেশন, মেডিকেল কেয়ার, ডিজিজ প্রিভেনশন, হেলথ প্রমোশন। তার মানে আপনি দেখতেছেন পুরো একটা সমাজে যা লাগবে, ফুল অর্গানাইজড ওয়ার্কটা কিন্তু আমাদের এই পাবলিক হেলথে কাজ করছে। তো এই হচ্ছে যা থিংস, যেটাই হচ্ছে মূলত ডিফারেন্স আমাদের ক্লিনিক্যাল মেডিসিন বা অন্যান্য মেডিসিনের সাথে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে পাবলিক হেলথ কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি রে ভাই।
একটা হচ্ছে এটা সিস্টেম নিয়ে করতে পারি, একটা প্রফেশন, একটা জব, ওকে একটা লাক্সারিয়াস জব, অনেকে চিন্তা করে যে পাবলিক হেলথ পেশেন্ট অনেক লাক্সারিয়াস জব করে, হ্যাঁ লাক্সারিয়াস জব করে। আপনি যদি ডাব্লিউএইচও বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আপনারা যান, আপনি অনেক ভালো জব করতে পারবেন, কিন্তু সবকিছু ডিপেন্ড কিন্তু তারপরেও আপনাকে ফিল্ড লেভেলে কাজ কিন্তু করতে হবে। আমাদের মনে মনে রাখবেন, পাবলিক হেলথের কাজ মানে এই না এসি রুমে বসে আপনি ঘুমাই থাকবেন, এটা জিনিসটা না। আপনাকে অবশ্যই ফিল্ড লেভেলে যেতে হবে, ঠিক আছে, এবং ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্সটি আপনার কাজে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এই জন্য আমি বললাম যে দিস ইজ একটা কালারফুল প্রফেশন, ঠিক আছে। এটা একটা পদ্ধতি, এটা একটা গভর্নমেন্ট সার্ভিস এবং হেলথ অফ দ্য পাবলিক, এটা জনস্বাস্থ্যের, আমার প্রত্যেকটা জনগণের স্বাস্থ্যের উপর এটা নির্ভর করছে। ইভেন আমরা যে পাবলিক হেলথের যে এই যে দেখেন আমাদের যে এখন যে টেকনিক্যাল কমিটি কিন্তু আপনারা দেখবেন এখানে কিন্তু জনস্বাস্থ্য বিষয়ক অনেকে আছে। নট অনলি দ্যাট, আপনারা যে টকশো গুলো দেখেন, টকশোতে দেখবেন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আপনাদের যে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের এক্সপ্লেনেশন দেয়, এবং প্রত্যেকটা প্রোগ্রামগুলোতে ওনারা কিন্তু আছে। কেন আছে? তাদের যে এইগুলা এই সকল যে এপিডেমিক্যাল কন্ট্রোল বা ডিজিজ কন্ট্রোল করার যে ট্রেনিং গুলা, এই ট্রেনিং গুলা কিন্তু পাবলিক হেলথ আপনাকে শিখাই দিবে। যখন আপনি এখানে এই বিষয় নিয়ে আপনি কেরিয়ার করবেন বা আপনার পড়াশোনা করছেন, আপনি কিন্তু এই ব্যাপারগুলো শিখবেন, ঠিক আছে। যেমন অনলাইনে আমাদের এখন তো অনেক প্রোগ্রাম হয়, আমরা তো মনে হয় গত 1-1.5 বছরে আমার মনে হয় আমি প্রতি সপ্তাহে 1 থেকে 2টা খালি প্রোগ্রামই করছি, এই ইন্টারভিউ ওই ইন্টারভিউ আমরা দিচ্ছি। কারণ কি এখন কিন্তু এটার এই জিনিসগুলো আমাদের হাতে তুলে নেওয়া, এই জিনিসটা সবার কাছে প্রেজেন্ট করার দায়িত্বটা কিন্তু আমাদের। যেমন আপনারা বলেন এখানে যারা আছেন, আপনারা কি লকডাউনের নাম শুনছিলেন আগে কখনো? আপনার একটু মাথাটা ঠান্ডা করে বলেন তো দেখি। কিন্তু এটা কিন্তু যখন কোভিড সিচুয়েশন আসলো আমরা কিন্তু লকডাউনটা জেনেছি, কিন্তু লকডাউন ছাড়াও আরো কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে কান্ট্রি লেভেল অ্যালার্টনেস, এরকম অ্যালার্টনেস আরো 4টা আছে। তো এই জিনিসগুলো কিন্তু এখন আপনারা এসে জেনেছেন, যেটা কিন্তু আগে আপনারা কেউ জানতেন না, ইভেন ম্যাক্সিমাম মানুষই জানতো না। এখন এই ব্যাপারগুলো কিন্তু হ্যাবিচুয়েটেড হচ্ছে। তো এইটার কাজগুলো কার? এটা কাজ হচ্ছে আমাদের কাজ। যারা স্টুডেন্টরা যারা হচ্ছে কি আমাদের, যেটা সত্যি কথা আমাদের কারিকুলামে যেটা হচ্ছে, স্টুডেন্টরা জাস্ট থিওরি পড়ে চলে যাচ্ছে, বা প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো এগুলোর প্রতি ওরা এতটা আগ্রহী না। যেমন হচ্ছে আপনাদের কিন্তু পাবলিক হেলথ একটা বিশাল একটা কাজ হয় আপনাদের আরএফএসটির সময়, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে আসলে আরএফএসটির কাজগুলো ঠিক মতো হয় না, যার জন্য আমাদের স্টুডেন্টরা শুধু এটাকে স্টাডি ট্যুর হিসাবে নিচ্ছে। যার জন্য যে এই যে ইম্পর্টেন্স গুলা, যে আপনার হচ্ছে একটা ডাটা এন্ট্রি, আর এই ডাটা কালেকশন করার জন্য একটা কিভাবে একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হচ্ছে, একটা ডাটা এন্ট্রি করতে হচ্ছে, এগুলোর প্রতি আগ্রহটা আমাদের স্টুডেন্টরা পাচ্ছে না। এটা কিন্তু স্টুডেন্টদের দোষ না, কারণ হচ্ছে কি ওই যে সময়ের একটা গ্যাপটা, সময়টা ঠিক মতো না, যার জন্য সময়টা এত একটা অল্প সময়ে সবকিছু করতে হচ্ছে, স্টুডেন্টদের পক্ষেও আসলে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে ফ্যাক্টর গুলো, এই ফ্যাক্টর গুলো নিয়ে মূলত হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা পার্সোনালি আমরা কিন্তু শিখাতে চাই আমাদের স্টুডেন্ট গুলাকে, ঠিক আছে, কারণ পাবলিক হেলথ আপনি যত ফিল্ড লেভেলে কাজ বুঝবেন ততই মজা। আর আরএফএসসি জিনিসটাতে আপনারা, আমি বলবো যে যত বেশি শিখতে পারবেন ভবিষ্যতে এই জিনিসগুলো আপনাদের লাগবে। আচ্ছা, এখন পাবলিক হেলথের আরো কিছু নাম আছে, আগের কিছু নাম ছিল, যেমন হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন, কমিউনিটি মেডিসিন, কমিউনিটি হেলথ, এগুলো সবকটাই হচ্ছে পাবলিক হেলথের আগের নাম। অনেকে মনে করে যে আমাদের যে কমিউনিটি মেডিসিন, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, এটা যদি কোনো স্টুডেন্ট আমি জিগাই যে পরীক্ষা হলে বাবা তোরা বলতে দেখি আমাদের ডিপার্টমেন্টের নাম কি, স্যার ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন। অরিজিনালি আমাদের ফ্যাকাল্টির নাম কোনো কালেই ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন না, এটা হচ্ছে গিয়ে এটা প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন, ডিপার্টমেন্ট অফ দ্য প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। মেডিকেল কলেজগুলোতে এই নামগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কমিউনিটি মেডিসিন। কিন্তু আপনি তুমি যদি বিএসএম হতে যাও, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যাও, এখানে কিন্তু ফ্যাকাল্টির নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। সো এই জিনিসগুলো তোমাদের আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, আমি এখানে কয়েকটা জিনিস আমি দেখাতে চাই, এক এক গ্লেন্সে আমি কিছু কথা বলতে চাই, যেটা একটা আরেকটার সাথে সম্পর্ক আছে, কিন্তু আমরা আসলে কি এই জিনিসগুলো আমরা শো করতে পারি না, বা এগুলো আমরা স্টুডেন্টকে, এটা অনেকেই জানে না, অনেক ডাক্তাররাও কিন্তু এই ব্যাপারগুলো জানে না। যেমন আমি এখানে একটা জিনিস দেখেছি, এখানে কয়েকটা জিনিস দেখেছেন যে কমিউনিটি মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, সোশ্যাল মেডিসিন, পাবলিক হেলথ, সবগুলা কিন্তু কাছাকাছি, কিন্তু একটু অল্প বিস্তর খালি ডিফারেন্স আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সেম জিনিস, সেম থিং, ঠিক আছে। যেমন হচ্ছে কি কমিউনিটি মেডিসিন হচ্ছে কি এখানে যদি বলি দিস অ্যাড্রেস দ্য হেলথ নিড অফ দ্য কমিউনিটি বাই কমিউনিটি ইন্টারভেনশন, অর্থাৎ আমার আমার যে স্বাস্থ্যের যে প্রয়োজনটা, ঠিক আছে, যে কমিউনিটি ইন্টারভেনশনের মাধ্যমে যে স্বাস্থ্যের যে প্রয়োজনটা সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন বলা হচ্ছে। আর পাবলিক হেলথ হচ্ছে যখন আমি এই যে ব্যাপার, যে ব্যাপারগুলা, এটা যখন টোটালি সবাইকে নিয়ে ফোকাস করব, এটা প্রোটেকশন করব বা প্রমোটিং করব, সেটাই হচ্ছে পাবলিক হেলথ। প্রিভেন্টিভ মেডিসিন কি? এইটা হচ্ছে যখন আমি ইন্ডিভিজুয়াল লেভেলে, মানে প্রত্যেকটা ব্যক্তি বিশেষে যখন আমি সুরক্ষা দিব, সেটাই মূলত হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন। ফ্যামিলি মেডিসিন হচ্ছে এটা স্কিল, সাধারণত হচ্ছে এটা আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে, মানে একটা বাচ্চা জন্মাইছে সেখান থেকে শুরু করে একটা বৃদ্ধ মানুষ পর্যন্ত, তাদের যে কেয়ারিংটা, ঠিক আছে, যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কন্ট্রোল করা, যে কেয়ারিংটা, সেটা হচ্ছে ফ্যামিলি মেডিসিন। সাধারণত বলা হচ্ছে যারা একদম ফ্যামিলি ফিজিশিয়ান 90% ক্ষেত্রে তারা কিন্তু আপনার একটা একটা পেশেন্টের বা একটা পরিবারের কিন্তু রোগ সে প্রতিরোধ করতে পারবে 10% ক্ষেত্রে তার রেফারেন্স লাগে, ঠিক আছে, 10% ক্ষেত্রে তা কিন্তু রেফার করা লাগে, তো সে কিন্তু 80 to 90% ক্ষেত্রে সে কিন্তু একটা ফ্যামিলির পুরো চিকিৎসাটা সে দিতে কিন্তু পারছে, তাকে এভাবে কিন্তু ট্রেন করতে হয়। বাংলাদেশে আসলে বলতে গেলে
আসলে যেটা কষ্টের বিষয়, বাংলাদেশের ফ্যামিলি মেডিসিন ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত ডেভেলপই করেনি। অথচ আপনি আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, সেখানে ফ্যামিলি ফিজিশিয়ানের বিশাল দাম, এবং সে কি হচ্ছে আপনার একটা এলাকার পুরা স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই ফ্যামিলি ফিজিশিয়ান দায়ী থাকে, এবং ফ্যামিলি ফিজিশিয়ানকে না দেখিয়ে আপনি কিন্তু আলটিমেটলি আপনার কোনো আপনি কোনো স্পেশালিস্ট দেখাতে পারবেন না। বাংলাদেশে ফ্যামিলি মেডিসিনের উপর পড়াশোনা করাচ্ছে দুই তিনটা ইনস্টিটিউশন। একটা হচ্ছে আপনার বিসিপিএস এ এমসিপিএস এফসিপিএস হচ্ছে, তারপর হচ্ছে আপনার ইউসটিসি ইউনিভার্সিটি থেকে ফ্যামিলি মেডিসিনের ডিপ্লোমা আছে, যেটা আমি করেছি। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে বাংলাদেশে একটা জেনারেল প্র্যাকটিশনারদের একটা ইয়ে আছে, যেখানে এফসিজিপি করাচ্ছে। তো এইগুলো বাংলাদেশে কিন্তু এটাই হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জিনিসগুলো ওয়েস্ট এস্টাবলিশ না, যার জন্য হচ্ছে আমাদের দেশের রেফারেল সিস্টেম নাই। যদি রেফারেল সিস্টেম থাকতো, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা দেখার মতো একটা ব্যবস্থা ছিল। কারণ আমরা যে এরকম অল্প রিসোর্সে যে পরিমাণ আমরা ফাংশন দেখাই, আমার মনে হয় পার্শ্ববর্তী ইন্ডিয়াও কিন্তু করতে পারেনি। আমাদের দেশের ডাক্তাররা এত অল্প সুযোগে ওনারা যে পরিমাণ এফোর্ট দিচ্ছে, এটা আসলে অবমাননীয়। তো এইটা একটা ব্যাপার। ওকে, এবার আসেন, আমি আরো কিছু কথাবার্তা গল্প করতে করতে অনেক কিছুতে চলে যাচ্ছি। আচ্ছা, এখন পাবলিক হেলথের কিসের সাথে এটা কনসিস্ট কিভাবে? এটা কনসিস্ট হচ্ছে, একটা হচ্ছে আমি যদি এটাকে একটা বড় একটা বৃত্ত চিন্তা করি, সেটার আশেপাশে আরো কিছু জিনিস কিন্তু ও হাত পা দিয়ে বেঁধে আছে। একটা হচ্ছে সোশ্যাল মেডিসিন, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন, একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন, একটা হচ্ছে কমিউনিটি হেলথ। আমি কিন্তু আগের স্লাইড বলতে এটা আপনাকে শো করেছি। ওকে, এবার আছে কিছু কিছু গল্প বলি। ঠিক আছে, অনেকক্ষণ একটু গল্প করছি, এখন আসলে পাবলিক হেলথে কেন এই জিনিসগুলা হইছে এটা নিয়ে একটু আমি একটু একটু গল্প বলি। এখানে অনেক কিছু লেখা আছে ভাই, এগুলা লিখলে আপনারা একটু দেখতে মজা পাবেন। ঠিক আছে, সাধারণত আসলে যে 1900 শতাব্দীর ক্ষেত্রে সাধারণত একটা বৈপ্লব হয়েছে, একটা বিশাল একটা বিপ্লব হয়েছে, যেটা হচ্ছে স্যানিটারি, অর্থাৎ স্যানিটেশন, পয় নিষ্কাশন যাতে সুন্দরভাবে হয়, এটা নিয়ে একটা বিশাল একটা 1919 মানে 19th সেঞ্চুরিতে এটা নিয়ে একটা বিশাল কাজ হয়েছে। কারণ কি হচ্ছে, প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি মনে করেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। এতে কি হচ্ছে, আমার ডিজিজ হচ্ছে, ট্রান্সমিশন অফ ডিজিজ কিন্তু হয়ে যাচ্ছে, এবং এরপরে হচ্ছে কি প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছে। তখন এটা নিয়ে ডিসিশন হলো যে আমাকে অবশ্যই ক্লিনিংনেস, ঠিক আছে, যে আমাকে অবশ্যই আমার আশেপাশটাকে পরিষ্কার করতে হবে, সুরক্ষা দিতে হবে, যাতে আমার সবাই সুস্থ থাকে। এটা নিয়ে মূলত তখন 1900 শতাব্দীর দিকে একটা জনস্বাস্থ্যের সবাই মিলে একটা মানে একটা বলতে গেলে কি একটা জনজাগরণ হয়েছে। ঠিক আছে, জনজাগরণ হয়েছে যে এই জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে হবে এই জিনিসগুলো নিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু কিছু ব্যাপার চলে আসছে। ঠিক আছে, ইলনেস সাধারণত বলা হচ্ছে, ইলনেস মানে হচ্ছে যে এটা যখন হচ্ছে এটা ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে একটা পুয়ার সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল কন্ডিশন। অর্থাৎ যখন স্বাস্থ্য যদি আমার এখন যদি পুয়ার কন্ডিশন হয়, স্বাস্থ্য মনে করেন যে আপনার রাস্তা আপনি যেখানে থাকেন আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন না, এবং দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ধরনের উইক ফিল করছেন, অনেক ধরনের সমস্যা আপনি ফিল করছেন, এটি হচ্ছে ইলনেস। ক্লিনিকনেস বলা হচ্ছে যদি আশেপাশটাকে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, সুন্দর করে রাখতে পারি, তাহলে কিন্তু আমার আমার যে ফিজিক্যাল এবং মোরাল হেলথের উপরে কিন্তু একটা চরম একটা একশন পড়ে। এটা কিন্তু বলা হয়েছে। যখন হচ্ছে ডিজিজ কন্ট্রোলশিপ এখানে বলা হচ্ছে, যখন একটা হঠাৎ করে একটা আউটব্রেক হয়ে যাচ্ছে, এই আউটব্রেকটাকে কন্ট্রোল করারও কিন্তু হচ্ছে এটা হচ্ছে সেই পাবলিক হেলথের কাজ। সেটা কিন্তু জিনিসগুলো ওরা উপস্থাপন করেছে। এরপরে আপনার যে যে পাবলিক হেলথের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি কিছু হয়েছে, যেটা আসলে এটা 1838-এ, ঠিক আছে, 1800 শতাব্দীর দিকে তখন এটা করেছে একজন লন্ডনের লয়ার, যার নাম হচ্ছে ছিল এডউইন চ্যাডউইক। সে কি করছে, এখন হচ্ছে যে এই যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলো কিন্তু দেখছে। দেখার পরে সে করছে না, আমাকে এখন স্যানিটারি মুভমেন্ট করতে হবে। তার মানে কি, সে পুরা যে জনস্বাস্থ্যের যে সমস্যাগুলো এগুলো সবাইকে নিয়ে বলতেছে না, আমাকে এখন এমন একটা সমাজ করতে হবে এবং আমাদের স্যানিটেশন থাকতে হবে যাতে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। এই ট্যাডুকের মাধ্যমেই সাধারণত হচ্ছে আপনার হচ্ছে একটা স্টাডি, তখন একটা কমিশন হয়, যে কমিশনের কাজ ছিল যে এই যে এটা মূলত ছিল এটা লন্ডন কেন্দ্রিক ছিল। ঠিক আছে, প্রথমে এটা 1838 সালে লন্ডন কেন্দ্রিক এই স্বাস্থ্য ব্যবস্থা ছিল, যে আমার পয় নিষ্কাশন সুন্দর করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমি সুস্থ থাকতে চাই, এরকম একটা তাদের একটা কথা ছিল। এবং পরবর্তীতে এটা 1842 সালে এটি কিন্তু সারা দেশে, অর্থাৎ লন্ডন না, পুরা ইয়াতেই কিন্তু এটা ছড়িয়ে পড়েছে তাদের এটা। এবং এরপরে একটা গবেষণার পত্র বেরিয়েছে, যেটা হচ্ছে স্যানিটেশন কন্ডিশন নিয়ে, যেখানে বলতেছে যে কি পরিমাণ মানুষ যে মনে করেন যে পরিবেশ ঠিক মতো না থাকার কারণে মারা গেছে, এটা একটা দেখিয়েছে। যেখানেও দেখেছে সাধারণত হচ্ছে যারা হচ্ছে মধ্যবিত্ত, প্রায় 36 বছর, মধ্যবিত্ত মানুষের সাধারণত এভারেজ তার এইজ হচ্ছে গিয়ে 36 বছর। যারা হচ্ছে গিয়ে যারা দোকানদার তাদের 22 বছর পর্যন্ত থাকতে পারছে, যার লেবারও অনলি 16 বছর থাকতে পারছে। অথচ এভারেজ এজ অফ ডেথ, তার মানে গড় আয়ু তাদের ছিল এরকম। ঠিক আছে, অথচ আমাদের এখন গড় আয়ু কত, বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 73। তার মানে কি, এই যে দেখেন কতগুলো বিপ্লব হয়েছে। এরপরে এই জিনিসগুলোকে চেঞ্জ করা হয়েছে, আজকের এই চেঞ্জের কারণে আজকের বিশ্বটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপরে যেটা বললাম, এই যে তাদের চ্যাডুকের যে প্রপোজ করছে, এটাই হচ্ছে তারা একটা স্যানিটেশন আইডিয়া হয়েছে।
তারপর হচ্ছে এখানে অনেকগুলা কিছু জিনিসপত্র ছিল, যে এখানে অনেকে মনে করতো যে সাধারণত রোগটা হচ্ছে কোনো বাজে আবহাওয়ার কারণে, যখন মনে করেন যে আমাদের বাসার আশেপাশে যে আবর্জনাগুলো ফেলে আছি, আবর্জনা গন্ধের কারণে হচ্ছে, এরকম একটা বলা হয়েছে। এরপর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ হেলথ, তারপরে লোকাল বোর্ড অফ, প্রত্যেকটা ডিসি তখন সকল মিলে একটা গোল সেট আপ করেছে। ঠিক আছে, এবং এই গোল সেট আপটা মূলত হয়েছে কিন্তু এই চ্যাডউইকের সেই প্রতিবেদনটার কারণে, তার এই ইয়াটার কারণে। এরপরে সাধারণত যে আপনার সাবসিকুয়েন্টলি 1872 সালে আমেরিকান যে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, এটা স্যানিটেশন এবং ইঞ্জিনিয়ারিং দুইটাকে এই স্যানিটেশন এটাকে প্রমোশন করেছে। আর যেটার মূল কাজই হচ্ছে যে কন্ট্রোল অফ দ্য ডিজিজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আসলে পাবলিক হেলথের গল্পটা। ঠিক আছে, এই পাবলিক হেলথ গল্পটা এটাই, অনেকে এটা জানেন, অনেকে এটা জানেন না। আজকে আজকে একটু আপনাদের সাথে একটু আলোচনা করে দিলাম, যাতে এই গল্পগুলো আপনাদের কাছে আরো সুন্দর করে পৌঁছায়। কারণ আপনারা তো আসলে নেক্সট প্রজন্ম, আপনারা তো এগুলা জিয়ে রাখবেন, এটাই আপনারা ছড়িয়ে দেবেন। আচ্ছা, এখানে আমি কথা বলেছি যে পাবলিক হেলথ সিস্টেমটা কি। এটা হচ্ছে কমিউনিটি হেলথ ডেলিভারি সিস্টেম, এমপ্লয়ার্স অ্যান্ড বিজনেস, দ্য মিডিয়া, একাডেমিক অ্যান্ড গভর্নমেন্টাল পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার, তো সবকিছু মিলেই মূলত হচ্ছে আমাদের যে হেলথের এটা নিয়ে আলোচনা করছে। আচ্ছা, এরপরে কিছু কথা আছে, যেটা হচ্ছে যে চেঞ্জিং কনসেপ্ট অফ দ্য পাবলিক হেলথ। এটার সাধারণত কনসেপ্টটা মূলত হচ্ছে চারটা। একটা হচ্ছে ডিজিজ কন্ট্রোল ফেজ, যেটা হচ্ছে 1880 থেকে 1920 পর্যন্ত, বিফোর টেস্ট, এরপর আফটার টেস্ট, তারপর হচ্ছে আফটার দ্য ডেট অফ দ্য টেস্ট, তারপর হেলথ প্রমোশনাল ফেজ, যেটা হচ্ছে 1920 থেকে 1960, এরপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ হচ্ছে 1960 থেকে 1980, এবং হেলথ ফর অল, যেখানে মানে হচ্ছে যে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সবার কিন্তু স্বাস্থ্যটা সেম হবে। তার মানে যদি আমেরিকা যে স্বাস্থ্যব্যবস্থা হওয়া উচিত, সেটা সোমালিয়াতেও হতে হবে, সেটাই হচ্ছে টোটাল, যে যখন এক ক্যাটাগরিতে যখন চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটার মানে হচ্ছে হেলথ ফর অল, যেটা আমাদের 2080 পর্যন্ত এটা কিন্তু জিনিসগুলো ছিল। ঠিক আছে, এতটুকু কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? কারো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আমি কিন্তু গল্প করছি আপনাদের সাথে, পড়াচ্ছি না, জাস্ট গল্প করছি। সমস্যা হলে আমি বারবার বলতে চাই। আপনাদের কোশ্চেন থাকলে দয়া করে আপনারা বলেন। কারো কি বাবা এতটুকু বুঝতে সমস্যা হয়েছে? বাবা, আপনাদের কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? একটু বলেন, আনমিউট করে বলেন, আমি তো আসলে দেখতে পাচ্ছি না। একটু বলেন। বা না যারা দেখতে না পাচ্ছেন, স্যার, কোনো সমস্যা হয়নি স্যার, যদি একটু স্লোলি বলতেন তাহলে একটু ভালো হতো স্যার। শিওর 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 শিওর, আস্তে আস্তে করে বলছি। আর যারা অলরেডি স্টুডেন্ট যারা আছেন, আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা যে কোনো কিছু কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট গুলো চেক দিচ্ছি। ঠিক আছে, এর প্রথমে এসেছে ডিজিজ কন্ট্রোল ফেজ, এটা হচ্ছে 1880 থেকে 1920। এদিকে মূলত হচ্ছে এই আফটার ডেথ অফ দ্য ক্রিস্ট, এটা মূলত হচ্ছে এই সালটা। এটা কাজ করেছে মূলত হচ্ছে স্যানিটারি লেজিসলেশন এবং স্যানিটারি রিফর্ম, এটা নিয়ে মূলত ওরা কাজ করেছে। ঠিক আছে, তো এটা মূলত হচ্ছে কি, আপনাদের টেক্সট বইগুলোতে দিলে দেখবেন আপনারা এখানে গুলোতে অনেক সুন্দর করে দিয়েছে, যেমন পার্কেন সুন্দর করে দিয়েছে গোল, তারপরে টার্গেট অ্যাপ্রোচ এভাবে দিয়েছে। যখন আপনাদের রিটেন কোশ্চেন গুলো হবে, তখন আমি বলবো যে আপনারা আসলে কোশ্চেনটা আসলে সুন্দর করে আপনার দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা সাধারণত এগুলোর নাম দিয়ে এই গোল, অ্যাপ্রোচ, টার্গেট এভাবে দিয়ে দিয়ে আপনার অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা হচ্ছে অনেক সুন্দর হবে, এবং অ্যান্সার গুলাও আসলে উপস্থাপনা সুন্দর হবে, আপনার ভালো মার্কস। আচ্ছা, এখন হচ্ছে ডিজিজ কন্ট্রোল ফেজ নিয়ে আমি আলোচনা করছি, যেটা হচ্ছে 1880 থেকে 1920 সাল পর্যন্ত মূলত এটা ডিজিজ কন্ট্রোল ফেজকে বলা হচ্ছে। যেটার একটা কাজ হচ্ছে স্যানিটারি লেজিসলেশন এন্ড স্যানিটারি রিফর্ম, যেটা আমি বলেছি, যেটা কেন হয়েছে আমি কিন্তু চ্যাডউইকের সেই হিস্ট্রিটা আমি কিন্তু আপনাদের দেখিয়েছি, যার জন্য এই বিপ্লবটা শুরু হয়েছে। এবং এটা হচ্ছে লেস অ্যাভেলেবল টেকনিক্যাল নলেজ, তখন কিন্তু আসলে টেকনিক্যাল নলেজ গুলো এখন যেরকম এরকম ফাস্ট আছে, তখন কিন্তু এরকম ছিল না। এটার উদ্দেশ্য হচ্ছে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ হচ্ছে যে আমাদের যে ফিজিক্যাল কনভায়রনমেন্ট আছে, সবকিছুকে একটা কন্ট্রোল লেভেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার, যেখানে হচ্ছে এটা কন্ট্রোল লেভেলের মধ্যে কি কি আছে, একটা আমাদের দেশে ফিজিক্যাল, আমাদের আসলে ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে যেমন আছে যে আপনার ওয়াটার সাপ্লাই, সিওয়েজ ডিসপোজাল, সবকিছু নিয়ে মূলত এটা মূলত হচ্ছে এটা কন্ট্রোল করতে হবে। এরপর হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন দ্য হেলথ অফ দ্য পিপল ডিউ টু ডিজিজ অ্যান্ড ডেথ কন্ট্রোল, অর্থাৎ যে রোগ হচ্ছে বা মৃত্যু হচ্ছে, সেটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমি অনেক প্রোলেঙ্গেশন হতে পারি, আমাদের জীবনযাত্রার মানটা অনেক সুন্দর হতে পারে, সেরকম একটা বলা। আচ্ছা, একটু মিনিট, আমার মনে একটু ডিস্টার্ব হচ্ছে। ওকে, এরপর হচ্ছে হেলথ প্রমোশনাল ফেজ। হেলথ প্রমোশনের মানে হচ্ছে এটা কিন্তু 1920 থেকে 1960 পর্যন্ত মূলত হচ্ছে এটার ফেজটা, মানে এটার ব্যাপ্তিটা ছিল, যেটা কাজ হচ্ছে যে ডিজিজ কন্ট্রোল করব কিভাবে। এটা হতে পারে যে হেলথ প্রমোশনের মাধ্যমে, আমি অর্থাৎ হেলথ এডুকেশন দিব, সবাইকে আমি শিখাবো, আমি এভাবে করলে আমি ভালো থাকবো, এইভাবে থাকলে আমি মন্দ থাকবো, এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করেছে। এবং এইটার প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে কিছু 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 জিনিস আছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ সার্ভিস, এরপর স্কুল হেলথ সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল হেলথ সার্ভিস, এরপর মেন্টাল হেলথ, এন্ড হচ্ছে রিভ্যালুয়েশন সার্ভিস। তো এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু মূলত আলোচনা হয়েছে। এরপর হচ্ছে হেলথ প্রমোশনাল ফেজ,
এটাকে আমরা সাধারণত বলতে চাই যে দুইটা স্টেপে আমরা সাধারণত বা দুইটা ফেনোমেনতে আমরা মূলত এই কাজগুলো হয়েছে। একটা হচ্ছে provision of the basic health service through the medium of the primary health care services and sub center। মনে হচ্ছে আমি আমার হেলথ কেয়ার সার্ভিসটাকে সুন্দরভাবে আমি ভালোভাবে দিব। কোন লেভেলে দিব? একটা হচ্ছে পিএসসি লেভেলে, মানে প্রাইমারি হেলথ কেয়ার কমপ্লেক্স গুলোতে, আর একটা সাব সেন্টার গুলোতে আছে। সেখান থেকে কিন্তু আমরা এনশিওর করব। নাম্বার 2 হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম টু প্রমোট ভিলেজ ডেভেলপমেন্ট থ্রু দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন হোল কমিউনিটি। তার মানে হচ্ছে কি, আমার যারা আশেপাশে যে মানুষগুলো আছে সকলকে আমি অংশগ্রহণ করার মাধ্যমে আমি এই যে ডেভেলপমেন্ট প্রোগ্রামটাকে এগিয়ে নিব। এটাই মাধ্যমে মূলত, এই দুইটা স্টেপের মাধ্যমে মূলত হেলথ প্রমোশনাল ফেজটা কিন্তু সাস্টেইন করে বা এটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ। এটা হচ্ছে সালটা ছিল 1960 থেকে 1980। এটার কাজ হচ্ছে যে ডিজিজের যে প্যাটার্নটা আছে এটা কি ধরনের কিভাবে পরিবর্তন হচ্ছে এইটা নিয়ে তাদের বোঝার যে নিয়ে এটা মূলত কাজ হয়েছে। এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে এটাকে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফোর্স কেন বলতেছি, যে পাবলিক হেলথ এন্টার দ্য নিউ ফেজ, মানে হচ্ছে যে জনস্বাস্থ্য যে ইয়াটা, এটা একটা নতুন একটা আঙ্গিকে প্রকাশ করেছে, একটা নতুন একটা যুগের সৃষ্টি হয়েছে। এটার জন্য বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ। এটা কি হচ্ছে, এটা মূলত হচ্ছে আপনার প্রিভেনশন, তারপর রিহেবিলিটেটিভ এসপেক্ট অফ দা, অর্থাৎ ওদের কাজ হচ্ছে যে যে রোগগুলো অনেকদিন ধরে হচ্ছে বা আমাদের যে বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে, বিহেভিয়ার সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে মূলত হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পেজে এখানে নিয়ে আলোচনা করছে। তো এটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পেজের মূল প্রতিপাদ্য বিষয়। এরপরে হচ্ছে হেলথ ফর অল পেজ। এখানে আমি বলেছি এখানে হচ্ছে ধনী গরিব সকল, পৃথিবীর সকল দেশে সমানভাবে অংশগ্রহণ করবে, সমানভাবে আপনার কোনো ভেদাভেদ বিহীন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটা সে উপলব্ধি করবে। স্বাস্থ্যের যে চাহিদাটা, সেই চাহিদা তার নিজ নিজ চাহিদা অনুযায়ী সেটা পাবে। এটাই হচ্ছে মূলত হেলথ ফর অল ফেজ। এটার ব্যাপ্তি ছিল 1981 থেকে 2000 এডি, মানে আফটার দ্য ডেথ অফ দ্য ক্রেজ। এটা নিয়ে মূলত কাজ হয়েছে। এটা কিন্তু মূল প্রতিপাদ্য ছিল যে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামাজিক এবং আর্থিকভাবে যাতে সুস্থভাবে থাকতে পারে, এটাই ছিল তার মূল প্রতিপাদ্য বিষয়। তো এটাই হচ্ছে মূলত চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ। এছাড়া আরো কিছু মডার্ন পাবলিক হেলথ আছে যেটা নিয়ে আমি কথা বলি, একটু আমরা পড়লে আপনারা বুঝতে পারবেন। যে আমরা সাথে বলেছি যে উইথ অ্যাডাপ্টেশন অফ দ্য হেলথ ফর অল এ নিউ কনসেপ্ট অফ পাবলিক হেলথ এভিডেন্স ওয়ার্ল্ড হুইচ মে ডিফাইন দ্যাট। অর্থাৎ যখন হেলথ ফর অল যখন হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আমি উপলব্ধি করতে পারি, আমি ইনভলভ করতে পারি, তাহলে যেটা হবে যে সোশ্যালি ইকোনমিক্যাল প্রোডাক্টিভ যে একটা ভালো একটা সুস্থ লাইফ লিড করতে হবে, ওইটাকেই সাধারণত বলা হচ্ছে যে মডার্ন পাবলিক হেলথ। ঠিক আছে, মডার্ন পাবলিক হেলথে যদি আপনি চিন্তা করেন সেটা মূলত কিন্তু ওই হেলথ ফর অল এর থেকে কিন্তু সূচনা হয়েছে। এটাই সাধারণত আমি এটা বলেছি। ঠিক আছে, যে এটা হচ্ছে 2080 পর্যন্ত কি হয়েছে, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একই লেভেলে চলে আসবে যারা হচ্ছে সামাজিক এবং আর্থিকভাবে সুন্দর জীবন যাপন করতে পারবে। এটা হচ্ছে মডার্ন অফ দ্য পাবলিক হেলথ। ঠিক আছে, এটাই আমি বুঝিয়েছি কিভাবে হতে পারে। একটা হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে হতে পারে, আমি ডিজিজ কন্ট্রোলের মাধ্যমে করতে পারি, আমার যদি যে ওয়ার্কার আছে তাকে যদি আমি সেফটি দিতে পারি, আমরা যে ফ্যামিলি প্ল্যানিং যদি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, তারপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ইমপ্রুভমেন্ট হলে কি হবে, তাহলে কিন্তু মা এবং বাচ্চার স্বাস্থ্য ব্যবস্থাটা নিশ্চিত হবে। এরপরে যে বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ আছে, ক্যান্সার, এইডস, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি, যদি আমরা হেলথ প্রমোশন জানতে পারলাম, আমি এটা করলে ভালো থাকবো, এটা করলে খারাপ থাকবো, এটা জানার মাধ্যমে কিন্তু আমি সুস্থ থাকতে পারবো। দেন আসে এটা পাবলিক হেলথের যে কিছু অ্যাপ্রোচ আছে। ঠিক আছে, অ্যাপ্রোচ গুলা এটা আসলে কি, এই জিনিসগুলো আসলে কিন্তু আপনাদের লাগে। ঠিক আছে, এটাই কিন্তু আমরা সাধারণত যে কোনো ডিজিজ প্রিভেনশন বলেন বা আমরা এখন যারা পাবলিক স্পেশালিস্ট আছি, যারা আছে এই ধরনের প্যান্ডেমিক সিটিতে, আমরা কিন্তু এই জিনিসগুলো খুঁজতে চাই। এটাই মূলত হচ্ছে পাবলিক হেলথের অ্যাপ্রোচ। আপনারা তো ডেফিনেশন হিস্ট্রি টিস্ট্রি পড়লেন, এখন হচ্ছে মূল ধারার যে কাজগুলো। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে, এখানে মূলত আমাদের 4টা জিনিসের মাধ্যমে ওরা মূলত কাজ করে। এই 4টা কোশ্চেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোথায় সমস্যা, কি জন্য সমস্যা, কিভাবে কাজ করে, কিভাবে তুমি এটাকে ওভারকাম করতে পারে। তার মানে হচ্ছে কোথায় সমস্যা, তার মানে কি আমি সার্ভিলেন্স করব, সার্ভিলেন্স করে কোথায় সমস্যা এটাকে আমি খুঁজে আমাকে বুঝতে হবে এটা কোথায় সমস্যা, প্রবলেমটাকে আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি কারণে হচ্ছে, তার মানে কি রিস্ক ফ্যাক্টরটাকে আমি আইডেন্টিফাই করছি, এবং হচ্ছে কি ধরনের কাজ করা যায়, কি ধরনের কাজ মানে তো এটা ইন্টারভেনশন নিয়ে, যে কি পদ্ধতি নিয়ে আমি চিন্তা করছি সেটা নিয়ে, এবং হাউ ডু ইউ ডু ইট, মানে হচ্ছে আমি এটাকে ইমপ্লিমেন্টেশন করবো। আমি পদ্ধতিটা চিন্তা করলাম এবং এটাকে ইমপ্লিমেন্ট করলাম, সেটাই হচ্ছে মূলত এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ প্রবলেম থেকে যখন আমি রেসপন্স করবো, পুরোটাই হচ্ছে পাবলিক হেলথের অ্যাপ্রোচ। এতটুকু কি বুঝতে পারছেন? আপনাদের পার্কে এটা সুন্দর করে দেওয়া আছে, আসলে কি আমাদের স্টুডেন্টরা থিওরি পড়ে তো কমপ্লিট করতে পারে না, যার জন্য এই মজার জিনিসগুলো ওরা নিতে পারে না। আপনারা যারা অনলাইনে আছেন বুঝতে কি সুবিধা, আপনি বুঝতে পেরেছেন? কারো কি কোনো কোশ্চেন আছে?
কারো কি কোনো কোশ্চেন আছে বাবা? কোশ্চেন থাকলে বলতে পারেন উইথাউট এনি স্যার হেজিটেশন। বলুন। স্যার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজটা যদি একটু রিপিট করতেন স্যার, ওই জিনিসটা বুঝি নেই ভালোভাবে। আচ্ছা আবার বলছি, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমি যাচ্ছি আগে স্লাইডটায়, অসুবিধা নেই। আর যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করলে আপনারা কমেন্ট সেকশনে দেন, আমি কমেন্ট সেকশন চেক দিচ্ছি। কারো যদি বুঝতে সমস্যা হয় বাবা, সেটা আপনারা করতে পারেন, আপনারা কমেন্ট করেন, আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফিজ হচ্ছে মূলত এটা 1960 থেকে 1980 সাল পর্যন্ত এটার প্যাটার্ন। এটা হচ্ছে এই এই সময়টা দিয়ে মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফিজের একটা বিপ্লব হয়েছে। ঠিক আছে, এটা বিপ্লবটা শুরু হয়েছে এই টাইমে। এটার কাজ হচ্ছে আমাদের যে রোগটা হচ্ছে এটা কি প্যাটার্নে হচ্ছে, এই প্যাটার্নটাকে বোঝার কাজটাই হচ্ছে মূলত হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফিজের কাজ। এই প্যাটার্নটার মধ্যে হচ্ছে মূলত হচ্ছে এক নাম্বার হচ্ছে যে রোগগুলো ক্রনিক ডিজিজ সেটাকে খুঁজে বের করা, এবং যে ক্রনিক ডিজিজ থেকে কিভাবে ওভারকাম করতে পারি, বা যে আমাদের যে বিহেভিয়ার অর্থাৎ হচ্ছে আমার ব্যবহারিক যে পরিবর্তন হচ্ছে এটা কিভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি আমরা, যাতে এটাই হচ্ছে মূলত হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফিজ। মনে রাখবেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফিজে মূলত হচ্ছে ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করছে, এবং এটা হচ্ছে প্যাটার্ন অফ ডিজিজে হচ্ছে এটার মূল প্রতিপাদ্য বিষয়। যিনি বুঝতে পারেননি আপনি কি এবার বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আচ্ছা। এই যে পাবলিক হেলথ অ্যাপ্রোচটা মূলত শুরু হয়েছিল কোন ডিজিজের এগেইনস্টে জানেন? এটা মূলত হচ্ছে কলেরা নিয়ে, কিন্তু মূলত এই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে। তো ঠিক আছে, এটা দিয়ে কিন্তু প্রথম পাবলিক হেলথের অ্যাপ্রোচটা শুরু হয় এই সারা পৃথিবীতে। তো এভাবে কি করেছে যে কলেরাটা হচ্ছে মূলত একটা ইন্টেস্টাইনাল ডিজিজ, যেটা সাধারণত 18শো শতাব্দীতে লন্ডনে প্রায় 10,000-এর উপরে মানুষ কিন্তু মারা যায়। ঠিক আছে, এবং সাধারণত বলা হতো, ওরা চিন্তা করতো যে যখন একটা বাজে আবহাওয়া আবহাওয়ার কারণে সাধারণত এতগুলো মানুষগুলো মারা যাচ্ছে, কিন্তু বাজে আবহাওয়াটা কেন হচ্ছে বলতেছে যে অর্গানিক ম্যাটেরিয়াল যেটা আছে এটা পচে গেছে, বাজে গ্যাস হয়েছে, বাজে গ্যাস হওয়ার কারণে 10,000 মানুষ কিন্তু এরকম এটা মারা গেছে, এরকম একটা চিন্তা করা হতো। তখন কিন্তু এই পাবলিক হেলথের অ্যাপ্রোচটা তখন প্রথম অ্যাপ্লাই করে, এরপর এটা রেজাল্ট আসে। এবং এটা প্রথমে অ্যাপ্লাই করেছেন মূলত এই ট্রেসিংটা করেছেন এই যে আমাদের ফাদার, যাকে আমরা বলি ফাদার অফ দ্য মডার্ন এপিডেমিওলজি, যেটা হচ্ছে জন স্টু। ঠিক আছে, এই জন স্নো হচ্ছে যে ফিজিশিয়ান যিনি হচ্ছে এই রোগটা ট্রেস করে বের করছে এটা ইয়াতে, এরপরে এটা চিকিৎসা করেছে, এন্ড দেন হচ্ছে এই জন্য আমরা তাকে বলে যে ফাদার অফ দ্য মডার্ন এপিডেমিওলজি। ঠিক আছে, এবার আসেন আমরা পাবলিক হেলথ মডেল প্লাস মেডিকেল মডেল এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ঠিক আছে, আজকের কনসেপ্টের পরে আজকে যে সেশনটা নিচ্ছে আপনারা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় না পাবলিক হেলথের ম্যাক্সিমাম জিস্ট অংশই আপনারা বুঝে ফেলছেন। আমি চেষ্টা করেছি একদম ইজি ওয়েতে আপনাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য আমি তুলে ধরার জন্য। এই যে দেখেন, মেডিকেল মডেল কি একটা ইন্ডিভিজুয়ালি, মানে আপনি হসপিটালে যাবেন, আপনার রোগ হয়েছে, হসপিটালে যাবেন, চিকিৎসা নিবেন, তার মানে হচ্ছে আপনি সুস্থ থাকবেন, এটা হচ্ছে মেডিকেল মডেল। আর পাবলিক হেলথ হচ্ছে যখন সারা পৃথিবীর মানুষ একত্রে যাবে, তাদের যাতে সুস্থ থাকবে এটা নিয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে পাবলিক হেলথের মডেল। ঠিক আছে, এই জন্য এখানে আমি একটা দুটো জিনিস বলেছি যে পাবলিক হেলথ মডেল এবং মেডিকেল মডেলে যদি আমি অ্যাপ্রোচ করতে চাই, সাধারণত বলতেছি যে পাবলিক হেলথের মডেল হচ্ছে পপুলেশন, ফুল পপুলেশন। এটা রোগ প্রতিরোধ করবে, হেলথ প্রমোশন করবে, যে আমি কি করলে ভালো থাকবো। এরপরে হচ্ছে আমার এনভায়রনমেন্টাল এবং হচ্ছে হিউম্যান বিহেভিয়ারটাকে আমি পরিবর্তন করব। ঠিক আছে, সাধারণত পাবলিক হেলথে মাঝে মাঝে কিন্তু আমরা প্রাইভেটটাকেও আমরা ইনভলভ করতে চাই, কারণ হচ্ছে একা তো আসলে সম্ভব না। তো আপনাকে সবকিছু ইনক্লুড করতে হয়। পাবলিকটা মূলত হচ্ছে পাবলিক ইয়া দিয়ে আমরা করে থাকি, কিন্তু মাঝে মাঝে প্রাইভেটও আমরা এটা এই সুযোগটা গ্রহণ করে থাকি। আচ্ছা, কে জানি, আচ্ছা নাফিসা তাবাজ্জুম আমাকে সালাম দিয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো তো না? আচ্ছা আচ্ছা, মেডিকেল মডেলের মধ্যে হচ্ছে এটা একটি ইন্ডিভিজুয়াল, মানে হসপিটালে যাবে, চিকিৎসা নেবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরপর হচ্ছে রোগটা ডায়াগনোসিস, হসপিটালে সে যাবে, সেখানে সে তার রোগটা ডায়াগনোসিস হলো, সে চিকিৎসা নিল, তারপরে মেডিকেল নিয়েছে। ঠিক আছে, এটাই ব্যাপার, এটা হচ্ছে প্রাইভেট লেভেলে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত পাবলিক হেলথ অ্যাপ্রোচে যদি ডিফারেন্স করতে চাই, এটা পাবলিক হেলথ মডেল আর হচ্ছে মেডিকেল মডেলে, এটা হচ্ছে দুইটা অ্যাপ্রোচের ডিফারেন্স। এই যে দেখেন, আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ আমরা বলতে পারি। এটা দিয়ে আমরা কি দেখতে চাচ্ছি, একটা ফিজিশিয়ান কি দেখছে। এখানে একটা হচ্ছে পেশেন্টটা আমরা দেখতেছি যে হসপিটাল পেশেন্ট গেছে। ঠিক আছে, এবং পেশেন্ট হসপিটাল যাওয়ার পরে যে পেশেন্ট অফ দ্য কমিটি, এটা কি ধরনের কি সিমটম আছে, এটাকে মাইল্ড লেভেলে আছে, বা তার কি কোনো সিমটম আছে কি, সিমটম নয় আমরা দেখি, এটা সেলফ ম্যানেজমেন্ট করা যাচ্ছে কিনা, বা চিকিৎসা লাগে কিনা, বা পটেনশিয়াল কোনো স্পিডাল লাগে কিনা। ঠিক আছে, এইটাকে একটা আইসবার্গ দিয়ে আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাপারগুলো। ওকে, এটা কোর ফাংশন অফ দ্য পাবলিক হেলথ। এখানের মধ্যে কোর ফাংশন হচ্ছে একটা হচ্ছে মনিটরিং দ্য হেলথ, ডায়াগনোসিস করা, তারপরে হচ্ছে যে এডুকেশন করা। ঠিক আছে, আমি যদি এডুকেশন করি,
আমার যদি এম্পাওয়ার করে, মানে কি সকলকে যদি একত্রিত করতে পারি, একত্রিত হলে কি হবে, কমিউনিটি পার্টিসিপেশন হবে। এরপরে হচ্ছে আমার যে ডেভেলপ পলিটিক্স মানে হচ্ছে পলিসিস কিছু পরিবর্তন হবে, অর্থাৎ আমি কি থাকলে ভালো হব বা ভালো সুস্থ থাকবো এটাকে নিয়ে আমার পলিসি মেকারদের কাছে যাব। এরপরে পলিসি মেকাররা এটা বুঝে এটাকে কিছু ল রেজিস্ট্রেশন করবে যাতে আপনি সুস্থ থাকবেন। এরপর আপনি আপনার এনশিওর হবেন যে আমার যে ওয়ার্কফোর্স আছে এবং লাস্টে হচ্ছে ইভালুয়েট করবে। এই যে ব্যাপারগুলো, এটাই হচ্ছে কোর ফাংশন অফ দ্য পাবলিক। এই যে কোর অ্যাক্টিভিটি নিয়ে আমি একটু যে কথাগুলো বলেছি এট এ গ্ল্যান্সে, এটাকে একটু আমি একটু এক নজর আপনাদের সাথে করতেছি। যেগুলাই হচ্ছে এগুলা, একটা হচ্ছে এটা এপিডেমিক এবং ডিজিজ ছড়ানোটা বন্ধ করবে। এটা আপনাকে এনভায়রনমেন্টাল যে কোনো হ্যাজার্ড থেকে প্রোটেক্ট করবে। এটা যে কোনো দুর্যোগ থেকে আপনাকে কিভাবে রিকভারি করতে হবে, কিভাবে ভালো থাকবেন, কিভাবে রিকভার করবে সেটা আপনাকে কুইক রেসপন্ড করার জন্য আপনাকে দেখবে। আপনার যে কোনো ইনজুরিটাকে প্রিভেন্ট করবে। তারপরে আপনার যে হেলদি বিহেভিয়ার, আপনি খুব সুস্থ ব্যবহার, এটাও কিন্তু আপনার প্রমোশন করবে। এরপর হচ্ছে যে কোয়ালিটি এবং অ্যাক্সেসিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবল অফ দ্য হেলথ সার্ভিস, অর্থাৎ আমার যে হেলথ সার্ভিস যেটা আছে এটা কোয়ালিটি এডুকেশন দিতে হবে, অর্থাৎ আমার হেলথ সার্ভিসটাকে অবশ্যই সুন্দর হতে হবে বা যেটা আমাদের জন্য দরকার সেভাবে প্রোভাইড করতে হবে। এরপর হচ্ছে আমার যে পপুলেশন যে হেলথ স্টেশন সেটা মনিটর করতে হবে। এটা হচ্ছে কমিউনিটি সেকশনটা মোবিলাইজ করতে হবে। এটা হচ্ছে কি যে হাই রিস্ক বা হার্ড টু রিচ, যেটা কোথায় স্বাস্থ্য কার প্রয়োজন সেই অনুযায়ী তাকে সেই স্বাস্থ্যটা সেবাটা প্রদান করবে। এরপরে কিছু কিছু নতুন কিছু ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে হবে যাতে আমার আমার যে ভোক্তারা আছে ভোক্তারা যেন আরো সুন্দরভাবে জিনিসগুলো আরো উপলব্ধি করতে পারে, আরো এটার যে মজাটা, যে ফলের যে রসটা, পাবলিক হেলথের যে রসটা, সেই রসটা যেন সে উপলব্ধি করতে পারে। এবং লাস্টে হচ্ছে আমাদের যে এই জিনিসগুলোকে আমি ইমপ্লিমেন্টেশন করবো, যে নিম্ন চিন্তা ভাবনা গুলোকে আমি পলিসি মেকার কাছে যাব, পলিসি মেকার কি করবেন, এই পলিসি গুলো ওনারা প্ল্যানিং করবেন, এটাকে ইমপ্লিমেন্টেশন করবেন। এইটাই হচ্ছে কোর অ্যাক্টিভিটি অফ দ্য পাবলিক হেলথ। এখানে আমি দেখিয়েছি যে মূলত যে পাবলিক হেলথের যে অ্যাচিভমেন্ট গুলো, হ্যাঁ, 10 গ্রেট পাবলিক হেলথ অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। কখনো যদি আপনাদেরকে আমি পাবলিক হেলথ আপনাদের ইমিউনোলজি আপনাদের ক্লাস নিই, আপনারা দেখবেন যে ইমিউনোলজিতে আমি কিছু হিস্ট্রি দেখাই। আপনারা চাইলে আমার নাম দিয়ে আপনারা ইউটিউবে সার্চ করতে পারবেন, অনেকগুলা লেকচার আপনারা পাবেন আমার। তো ওইগুলোর মধ্যে ইমিউনোলজির একটা চ্যাপ্টার আছে ইমিউনাইজেশন। ওইখানের মধ্যে আপনার যে ভ্যাকসিনেশনের আমি একটা গল্প পড়াই, হিস্ট্রি অফ দ্য ভ্যাকসিনেশন, কত বছর পর পর কোন ভ্যাকসিন নেওয়া হয়। তো ওইটা আপনারা দেখলে মজা পাবেন, ওইটা আপনারা দেখতে পারেন, তাহলে এই জিনিসটা আরো মজা পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে মোটর ভেহিকল সেফটি, তারপর সেফার, মানে হচ্ছে আপনার যে জায়গায় কাজ করবেন সেটা আপনার সেফ হবে, আপনার ইনফেকশন ডিজিজ কন্ট্রোল করবেন। আমি মৃত্যু হারটা কমাবো করোনারি হার্ট ডিজিজ বা স্ট্রোক থেকে। কিন্তু যদিও এটা আস্তে আস্তে কমতেছে, কিন্তু সেই পরিমাণ কিন্তু আসলে আমাদের তো আসলে এই মুহূর্তে আমরা ফিজিক্যালি তো কেউ কাজ করতে চাই না, সবাই ঘরের মধ্যে বসে আমরা কাজ করছি, তার জন্য এই কাজগুলার যে ল্যাক অফ দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে জন্য আসলে এই সকল ঝুঁকি বেড়ে যাচ্ছে। তারপরেও আগের চেয়ে অনেকখানি কন্ট্রোল হয়েছে। এরপর হচ্ছে যে আমাকে সেফ ফুড বা হেলদি ফুডের ব্যাপারে আমাদের অ্যাচিভমেন্ট আছে। তারপর হচ্ছে যে মাদার অ্যান্ড ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথের ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা আছে। তাদের একটা সময় অনেক মা কিন্তু মারা যেতেন আপনার প্রেগনেন্সিতে, ঠিক আছে, এখন কিন্তু অনেকখানি প্রিভেনশন হয়েছে। তারপর ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে হয়েছে। তারপর সেফ ড্রিঙ্কিং ওয়াটারে, তারপর হচ্ছে যে টোবাকো যে কনজাম্পশন, এটা যে হেলথের জন্য খারাপ, এই হেলথ হ্যাজার্ড গুলো নিয়ে আলোচনা হয়েছে 1919 এর সিডিসি তে। তো এইগুলো আমরা এথিক্যাল বলতে পারি এটা 10 গ্রেট পাবলিক হেলথ অ্যাচিভমেন্ট। এরপর হচ্ছে যে পাবলিক হেলথ কিছু প্রবলেম এন্ড ডিজিজ নিয়ে আছে, যেমন হচ্ছে এটা কমিউনিকেবল ডিজিজ, মিসেলস আছে, তারপর হচ্ছে নন কমিউনিকেবল, এখানে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আছে অনেক কিছুই আছে। আপনি দেখতে পাচ্ছেন ওবেসিটি, ক্যান্সার, ডায়াবেটিস আছে, এনভায়রনমেন্টাল পলিউশন, ম্যাটারনাল চাইল্ড হেলথ প্রবলেম, ম্যালনিউট্রিশন, মাল্টিনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি, মিউনিসিপাল এন্ড হসপিটাল ওয়েস্টেজ, যেটা নিয়ে একটা বড় একটা প্রবলেম, জেরন্টোলজি, যেটা জেনেটিক হেলথ প্রবলেম, একটা বিশাল একটা ইস্যু। অনেক দেশে এখনো পর্যন্ত এই জিনিসগুলোতে এখনো পিছিয়ে আছে, আমরাও এখন পিছিয়ে আছি বাংলাদেশে। তারপরে পপুলেশন যে প্রবলেম, যে এক্সপ্লোশন আছে, এটা কন্ট্রোল হচ্ছে না। আর এখানে তো আরো ডিজিজ তো আপনারা দেখতেই পাচ্ছেন, মিজেলস, ইনফ্লুয়েঞ্জা, পোলিওমাইলিটিস, টিউবারকুলোসিস, যাও যদিও বাংলাদেশে এখানে অনেকখানি কন্ট্রোল আছে, তারপরেও এই জিনিসগুলো নিয়ে কিন্তু গ্লোবালি প্রবলেম, ঠিক আছে, যে এইচআইভি, এইডস, ওভিস, ক্যান্সার, তো এই জিনিসগুলো এখনো পর্যন্ত আমাদের পাবলিক হেলথের প্রবলেম বা ডিজিজ আমরা এথিক্যাল বলতে পারি। তো পাবলিক হেলথের অর্গানাইজেশন কারা একসাথে কাজ করছে, আমরা জানি গভর্নমেন্টই কাজ করে, গভর্নমেন্ট ছাড়াও আরো কিছু অর্গানাইজেশন করে ন্যাশনালি। এখানে যে মনে করো যে এনপি এইচপি আছে, প্লেন আছে, নেপাল রেড ক্রস আছে, রেড ক্রস এটা, তারপর হচ্ছে গিয়ে প্লেন নেপাল আছে, ইন্টারন্যাশনাল হচ্ছে কেয়ার আছে,
ইউনাইটেড মিশন অফ নেপাল আছে, এগুলো অনেকগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে যদি আমরা ইউনাইটেড নেশন দিয়ে সাধারণত আমি চিন্তা করি, সেক্ষেত্রে ডাব্লিউএইচও আছে, ডাব্লিউএফপি আছে, FAO আছে, ফুড অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজেশন আছে, ইউনিসেফ আছে, ইউএনডিপি। তবে সবচেয়ে বেশি কাজ কিন্তু করে হচ্ছে মূলত আমরা ডাব্লিউএইচও, আমরা FAO আছে, ইউনিসেফ আছে, ইউএনডিপি অনেক কাজ করছে, ঠিক আছে। ওকে তো ওকে এখানে ছাড়াও আছে হলো গভর্নমেন্টাল, আমি বলেছি যে গভর্নমেন্টাল এবং প্রাইভেট সেক্টর গুলো সবগুলোকে অ্যাপ্রোচ করেছে সাহিত্য শিক্ষা এগুলোতে, আবার গ্লোবাল ইউনিভার্সাল অর্গানাইজেশন গুলো কাজ করে। এতক্ষণ আমি দেখিয়েছি এটাতে গভর্নমেন্টাল এর মধ্যে কি কাজ করে, সেটা হচ্ছে গভর্নমেন্টাল বা আদার অর্গানাইজেশন কারা আসলে এই পাবলিক অর্গানাইজেশন সাথে ইনক্লুড আছে। যেমন গভর্নমেন্ট লেভেলে আছে ডিস্ট্রিক্ট হেলথ অফিস, ওকে পাবলিক ওকে হেলথ অফিস, রিজনাল হেলথ ডিরেক্টরেট, তারপর রিজনাল ট্রেনিং সেন্টার, ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেস, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড পপুলেশন। আচ্ছা, পাবলিক হেলথ অর্গানাইজেশনে হচ্ছে গভর্নমেন্ট লেভেল বা আদারের কারা কারা কাজ করছে, একটা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অফিস, পাবলিক হেলথ অফিস, রিজনাল হেলথ ডিরেক্টরেট যারা আছে এটা কাজ করছে, রিজনাল ট্রেনিং সেন্টার যেগুলো আছে তারা কাজ করে, ডিপার্টমেন্ট অফ দ্য হেলথ সার্ভিসেস, মিনিস্ট্রি অফ দ্য হেলথ অ্যান্ড পপুলেশন, এবং হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার ইনস্টিটিউশন। এটা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে পাবলিক হেলথের কাজগুলো কিন্তু ওনারা করছেন। আর আদার্স যেটা হচ্ছে একাডেমিক যেসব ইনস্টিটিউশন আছে, রিসার্চ অর্গানাইজেশন আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে, কোয়ালিটি কন্ট্রোল অফিস, হেলথ ট্রেনিং সেন্টার, এবং হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট অফিস, এগুলো হচ্ছে মূলত হচ্ছে এই সকল অর্গানাইজেশন কিন্তু পাবলিকের কাজগুলো করছে। এটা মূলত হচ্ছে কিভাবে কাজ করে, এটা সাধারণত বিভিন্ন ভাবে কাজ করে। একটা হচ্ছে পপুলেশন, ফ্যামিলি প্ল্যানিং, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে তারা কাজ করছে, ম্যাটারনাল চাইল্ড হেলথ নিয়ে কাজ করছে, পাবলিক হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন নিয়ে কাজ করছে, কমিউনিটি হেলথ প্ল্যানিং এন্ড পলিসি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, পাবলিক হেলথের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে, এপিডেমিওলজি এন্ড ডিজিজ কন্ট্রোল নিয়ে কাজ করছে, অ্যালকোহল, টোবাকো বা আদার ড্রাগ যেগুলো আছে এটা কিভাবে কন্ট্রোল প্রোগ্রাম করা যায়, আন্ডারে নেওয়া যায়, এটাকে রিডাকশন করে সেটা নিয়ে কাজ হচ্ছে। তারপর এনভায়রনমেন্ট এন্ড অকুপেশনাল হেলথ এন্ড সেফটি নিয়ে কাজ করা হচ্ছে, ফুড এন্ড নিউট্রিশন নিয়ে কাজ হচ্ছে, জেন্টোলজিক্যাল হেলথ নিয়ে কাজ হচ্ছে, HIV এইডস নিয়ে কাজ হচ্ছে, ইনজুরি কন্ট্রোল আর ইমার্জেন্সি হেলথ সার্ভিস নিয়ে কাজ হচ্ছে, ইন্টারন্যাশনাল হেলথ নিয়ে কাজ হচ্ছে, মেন্টাল হেলথ, ওরাল হেলথ, পাবলিক হেলথ নার্সিং, তারপর স্কুল হেলথ, এডুকেশন এন্ড সার্ভিসেস এন্ড ওমেন হেলথ এন্ড জেন্ডার ডেভেলপমেন্ট। এই যে ব্যাপারগুলো নিয়ে এই সকল ওয়েতে তারা শুধু পাবলিক হেলথের কাজগুলো এখন এই মুহূর্তে চলছে। তো অনেকক্ষণ অনেক কথা বলেছি, তো লাস্টে একটা কথা বলে, হেলদি পিপল দ্য হেলদি কমিউনিটি। এবং যেহেতু কোভিড সিচুয়েশন চলে, সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করে আমি আমার আজকের সেশন শেষ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে উইথাউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক মি। আমি কমেন্ট সেকশনও দেখছি, আর আপনারা যারা জয়েন করেছেন তারাও আমাকে কোশ্চেন করতে পারেন। সরি বাবা, আপনারা সবাই আনমিউট করলে একটু ভালো হয়, মনে আপনারা আনমিউট করে আপনাদের ওপিনিয়ন গুলো দেন, আপনারা আমার মনে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, চ্যাট বক্সে মনে মেসেজ পাঠিয়েছেন, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে মাই ডিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে কি আমরা আজকের সেশনটা, কারো কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করেন। তারপরে যদি আপনাদের যদি কোশ্চেন বুঝতে সমস্যা বা এনি কাইন্ড অফ হেজিটেশন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার দরকার হলে আপনারা আমার মেসেঞ্জার আপনারা মেসেজ আপনারা দিতে পারেন, অসুবিধা নেই, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা জেনেসিসের যে আজকে যে সেশনটা এটার কমেন্ট বক্সে করেন, আমি চেষ্টা করবো এখানে অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য। আর এরপরে কোনো ধরনের হেজিটেশন হলে আমি অবশ্যই আপনাকে ইয়ে করবো। আচ্ছা, একজন কোশ্চেন করছে চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ এবং চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এখানে ডিফারেন্স হচ্ছে কি, আপনার এখানে অনেকগুলো ডিফারেন্স আছে। আমার মনে হয় আপনাদের এটা নিয়ে একটা সেশন আছে, আমার ওরা আমার সাথে যোগাযোগ করেছে, আমি এটা আপনাকে দেখাবো। আমি এখানে আরো কিছু কিছু পয়েন্ট দেখাবো। আমি আপনাকে আমন্ত্রণ রইলো যে আপনি ওইটা আপনি ক্রিয়া করবেন। ওইখানে মূলত হচ্ছে কি, এটা তো মূলত পাবলিক হেলথের পরে কিন্তু এই চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ এসেছে, ঠিক আছে। যেখানে 4টা স্টেপ আছে, 4টা ফেজের মধ্যে কাজ করছে। এখানে প্রত্যেকটা, এখানে সাধারণত বলা হচ্ছে, এখানে তো আসলে কি আপনার একটা রিলেশনশিপটা কিন্তু ছিল না, ঠিক আছে, তখন মাত্র এটা সূচনা শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখবেন যে যে আমাদের যে আমরা দেখবেন যে আমাদের বিজ্ঞানে আমরা বাস্তু সংস্থান নিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে। এটা কিন্তু পড়ায় যে একটা রিলেশনশিপ, একটা ডিজিটাল রিলেশনশিপ, এই রিলেশনশিপ গুলা কিন্তু পাবলিক হেলথের সাথে প্রথম অবস্থায় ছিল না। যখন এটা নিয়ে অ্যাপ্রোচ গুলা, যে কনসেপ্ট গুলো আসে, যখন পরবর্তীতে এই জিনিসগুলো যত দিন যায়, এগুলোর মধ্যে একটা রোগের সাথে আরেকটা রোগের কনসেপ্ট পাওয়া যাচ্ছে। তারপর বলা হচ্ছে যে আমার মেন বা আমার যদি এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, এই তিনটা ছাড়া কিন্তু জীবাণুটা আমার শরীরে ঢুকতে পারবে না, সেক্ষেত্রে এটা নিয়ে কাজ হয়েছে। তো এখানে ইমপারফেক্ট ম্যান বা ইমপারফেক্ট এনভায়রনমেন্ট, এগুলো অনেক কিছু কিছু ব্যাপার আছে, যেটা নিয়ে আমি একটা চমৎকার একটা, যদি আমি উপরালা যদি আমাকে সুস্থ রাখে, আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা সেশন নেওয়ার জন্য, তখন কিন্তু এটা অ্যান্সারটা আরো ভালো পাবে, ঠিক আছে। ততটুকু মনে রাখবেন যে পাবলিক হেলথের প্রথমে কনসেপ্ট গুলো ছিল এরকম, যেগুলো আমি শো করেছি, কিন্তু পরবর্তীতে যে রিলেশনশিপ গুলো, সবগুলো রিলেশনশিপ গুলো কিন্তু পাওয়া গেছে চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ এর মধ্যে। যার জন্য
চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড পাবলিক হেলথের মধ্যে ডিফারেন্স বলতে গেলে ইকুইলিব্রিয়ামের ডিফারেন্স আছে মূল পয়েন্ট যদি আপনি বলি। আর এরপরের জিনিসগুলা আমি এটা আপনাদেরকে শো করবো, তখন এই জিনিসটা আরো ইজি হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? মেহেদি এবং অপালা, আপনাদের কোনো কোশ্চেন আছে? বা আপনারা যারা না আছেন, স্যার, ফাতিমা বুঝতে আছেন, পেরেছি সব। রাশিদুল আছে, সবাই কি বুঝতে পেরেছেন? জি কিসে নির্ভর? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার ওই যে চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথের যে 4টা ফেজে ডিভাইডেড করা হয়েছে, এটা কিসের উপরে বেস করে ডিভাইডেড করা এটা হয়েছে? ডিবেট হয়েছে কি, এটা হচ্ছে ওই যে আমি একটা কথা আপনাকে দেখলাম, আমি প্রথমে একটা অ্যাডভোকেটের একটা জিনিস দেখাইছিলাম না, ওই জি স্যার। অ্যাডভোকেটের ওই যে রুলস এন্ড রেগুলেশন, এটা হচ্ছে একটা কমিশন হয়েছিল যে আমার এখানে পরিবর্তন, এগুলো পরিবর্তন মূলত কি, এটা কনসেপ্ট, এটা মানে কি চেঞ্জিং কনসেপ্ট অফ পারবেন, মানে কনসেপ্ট পাবলিক হেলথের যে কনসেপ্ট আছে এটা পরিবর্তন হচ্ছে কয়েকটা যুগের মাধ্যমে, কয়েকটা ফেজের মাধ্যমে। জি আমার স্যার। কথা কি বুঝতে পারছেন? এখানে পরিবর্তন জি হচ্ছে, স্যার, এই জি স্যার। চিন্তাটার পরিবর্তন হয়েছে, এইটার কথাই বলা হচ্ছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? জি, থ্যাংক ইউ স্যার। জান্নাতুল ফেরদৌস লাবণ্য, আপনি কি আমি কি আপনার প্রশ্নের জবাবটা দিতে পেরেছি? আমি আপনার সাথে চমৎকার একটা আলোচনা করব, অসুবিধা নাই, এটা আরো আপনাকে ইজি করাবো, আপনি ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ফাতিমা, রাশিদুল আছে, সাইফা আছে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আজকে তাহলে বিদায় নিব। ঠিক আছে, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা আপনাদের কোনো রিভিউ থাকলে, কোনো যদি কমেন্ট থাকে, আপনার উইথাউট এনি হেজিটেশন আপনার কমেন্ট গুলা করবেন, আপনাদের কিভাবে আপনাদের জন্য ভালো হয় জানাবেন, অসুবিধা নাই। আর দিন শেষে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এটাই আমি সকলের কাছে প্রত্যাশা করি। এ বলে আমি আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।